বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আজকে হচ্ছে 12ই মে 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচ 2025-এর দশম ক্লাস এবং দেওয়ানি কার্যবিধির দশম এবং সর্বশেষ ক্লাস দেওয়ানি কার্যবিধির উপরে। তো গতদিন আমরা আপিল সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম, বাট আপিল পুরোপুরি শেষ করতে পারি নাই। তো এখানে আমরা, আপনারা সবাই 26 নাম্বার পেজে চলে আসেন, বা প্রশ্নে আছে যে জেলা জজ আদালতে আপিল করার নিয়মাবলী। জেলা জজ আদালতে আপিল করার নিয়মাবলী। তো এটা আসলে এর আগেই পড়ছি যে আপনি মেমোরান্ডাম অফ আপিলে যা যা আছে, জেলা জজ আদালতে আপিল করেন আর হাইকোর্ট বিভাগে আপিল করেন, নিয়ম কিন্তু একই। তো একটু পড়ে ফেলি, দেখেন। দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908-এর 41 আদেশের 1-এর মধ্যে, বিধি 1-এর মধ্যে আপিল করার নিয়মাবলী সম্পর্কে বলা হয়েছে। জেলা জজ আদালতে আপিল করার জন্য নিম্নোক্ত শর্তসমূহ পালনীয়। কি কি দেখেন, এটা আমরা অলরেডি জানি যে প্রত্যেকটি আপিলকারী বা তার উকিল দ্বারা স্বাক্ষর করে একটি স্মারক আকারে আপিল দায়ের করতে হবে। এটা আমরা জানি, আপিল দায়ের করতে হয় স্মারকলিপি আকারে, এবং ওই মেমোরান্ডামে স্বাক্ষর করবে কে কে? আপিলকারী করবে অথবা তার উকিল। এর ওই যে একটু আগে আমরা একটা জিনিস পড়ছি, মেমোরান্ডাম অফ আপিল কি। তো স্মারকলিপিতে কি কি উপাদান থাকা লাগে, ওইটার উত্তরও যায় এই জায়গাও হুবহু তাই। দেখেন, যে ডিগ্রি বা রায়ের বিরুদ্ধে আপিল করা হচ্ছে সেগুলোর একটি করে নকল স্মারকলিপির সাথে প্রদান করতে হবে। ডিগ্রিতে আপত্তির কারণ সমূহ সংক্ষেপে এবং স্পষ্ট শিরোনামে স্মারকলিপিতে উল্লেখ করতে হবে। কারণ সমূহ ক্রমিক নাম্বারে হতে হবে। উপরোক্ত শর্ত সমূহ পালন করে তৈরিকৃত স্মারকলিপি জেলা জজ আদালত বা আদালত কর্তৃক নিযুক্ত কর্মকর্তা বরাবর দাখিল করতে হবে। বুঝতে পারছেন? আর এখানে পরের অংশে দেখেন যে মেমোরান্ডাম বা আপিলের অত্যাবশ্যকীয়, মেমোরান্ডাম অফ আপিলের অত্যাবশ্যকীয় উপাদান। মেমোরান্ডাম অফ আপিল এ জায়গা যাই লেখা থাকুক না কেন, আপনি এভাবে বলে দিবেন যে মূল মামলা যেরকম আর্জি দাখিলের মাধ্যমে দায়ের করা হয়, ঠিক একইভাবে আপিল দায়ের করা হয় যে বস্তুর মাধ্যমে বা যে আবেদনের মাধ্যমে, সেটাকে বলে মেমোরান্ডাম অফ আপিল। আর মেমোরান্ডাম অফ আপিলের উপাদান সম্পর্কে আলোচনা করা হয়েছে 41 আদেশের 1 বিধিতে। ওই যে কে কে স্বাক্ষর করবে, তারপর আপত্তির কারণ সমূহ থাকবে, তারপর ডিগ্রি বা রায়ের নকল থাকবে। এইগুলাই হচ্ছে মেমোরান্ডাম অফ আপিলের কি বলেন, উপাদান। বুঝতে পারছেন? তো এই জায়গায় ওই কথাগুলোই লেখা, ঘুরে ফিরে একই কথা লেখা। আপনি জাস্ট প্রশ্নটা বুঝতে পারলেই হবে। আচ্ছা, যে জিনিসটা আমাদের জানতে হবে, পরের পেজে চলে আসেন। আপিল হচ্ছে মূল মামলার ধারাবাহিকতা। এইটা এই ধরনের প্রশ্ন আসতে পারে। এই ধরনের প্রশ্ন আসতে পারে যে আপিল হচ্ছে মূল মামলার ধারাবাহিকতা। দেওয়ানি কার্যবিধি 1908-এর প্রাসঙ্গিক বিধান উল্লেখ পূর্বক আলোচনা করুন। তাহলে আপিল কি মূল মামলার ধারাবাহিকতা কিনা, এটা আমি গতদিন বলছিলাম। মূল মামলার স্তরগুলো তো আমরা জানি। প্রথমে রায় আরজি, তারপরে সমন, লিখিত জবাব, তারপরে হলো আপনার ইস্যু, আপনার ওই যে এডিআর, তারপরে হলো ইস্যু গঠন, তারপর হলো 30 ধারা বা ডিসকভারি ইন্সপেকশন, তারপর হলো এসডিপিএস, তারপরে পিএইচ, তারপরে এফপিএইচ, তারপরে হলো আর্গুমেন্ট, তারপরে হলো রায়, তারপরে হচ্ছে কি ডিক্রি। তো ডিক্রির পরে আরো একটা ধাপ মূল মামলার স্তর হিসেবে বিবেচনা করা হয়, যেটাকে বলা হয় appeal। তো যদিও আপনার মনে হয় যে আপাত দৃষ্টিতে যে মূল মামলার স্তর তো ডিগ্রি পর্যন্তই শেষ হয়ে যায়, বাট বাস্তবে আপিলকেও মূল মামলার ধারাবাহিক স্তর হিসেবে বিবেচনা করা হয়। কেন? আপিল হচ্ছে এক ধরনের কি অধিকার, কায়েমি অধিকার। বুঝতে পারছেন? যে অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যায় না, তাকেই বলা হয় কায়েমি অধিকার। তো এজন্য আপনি এগুলা মোটামুটি সব আলোচনা করে দিয়ে তারপরে এখানে কি কথা বলছে এই কথাগুলো একটু পড়ি। দেখ, যে আপিল হলো কোন মকদ্দমার অধস্তন আদালত কর্তৃক প্রদত্ত সিদ্ধান্তের যথার্থতা, মানে অধস্তন আদালত মানে কি আদালত? নিম্ন আদালত। প্রদত্ত সিদ্ধান্তের যথার্থতা পরীক্ষার জন্য ঊর্ধ্বতন আদালতে স্থানান্তরকরণ। এই বক্তব্য থেকে এই বিষয়টি পরিষ্কার হয় যে অধস্তন আদালত কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত এই মকদ্দমার শেষ ধাপ নয়। এরপরও আপিল নামক আরেকটি ধাপ আছে। আপিল না কিন্তু আপিল, আপিলের মাধ্যমে পূর্বে দায়ের করা মকদ্দমার রায় পর্যালোচনা করা হয় এবং নতুন করে কোনো বিবাদের বিষয় সৃষ্টি করা যায় না। মানে আপিল তো আপনার নতুন কোনো বিষয়ের অবতারণা করতেছে না, অলরেডি যে বিষয়টা বিচারিক আদালতে নিষ্পত্তি হয়েছে সেটাই ঠিক না কি বেঠিক এটা যাচাই করতেছে কে? আপিল আদালত। তো মূল আদালতের মতো আপিল আদালত কোনো মকদ্দমা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করতে পারে, বিচার্য বিষয় গঠন করতে পারে এবং প্রয়োজনে অতিরিক্ত সাক্ষ্য প্রমাণও গ্রহণ করতে পারে। আপিল আদালত পক্ষগণের আর্জি বা জবাবের বাইরে গিয়ে নতুন কোনো বিষয় আনতে পারবে না।
এসব আলোচনা থেকে মানে এখানে আপিল আদালতে বলতেছে যে আপিল আদালত কখনো অন্য নতুন কোন বিষয়ের উদ্ভব করতে পারে না। আপিল আদালত কোন বিষয়গুলোই আনে, যে বিষয়গুলো ওই মামলার বিচার্য বিষয় ছিল। অথবা কখনো কখনো আদালত যদি মনে করে যে মামলার বিষয়বস্তু আছে বাট একটা বিষয় নিয়ে বিচার্য বিষয় গঠন করা হয় নাই, তাহলে ওই বিষয় দিয়ে বিচার্য বিষয় গঠন করে আবার পাঠাচ্ছে কার কাছে? বিচারিক আদালতের কাছে পাঠাচ্ছে। তো আপিল আদালত পক্ষগণের আর্জি জবাবের বাইরে গিয়ে নতুন কোনো বিষয় আনতে পারবে না। এসব আলোচনা থেকে এ বিষয়টি সুস্পষ্ট যে আপিল কেবলমাত্র মূল মকদ্দমার কার্যক্রমের ধারাবাহিকতা এবং এটি মকদ্দমারই একটি স্তর। এখন এই প্রশ্নটা আসবে ধরেন মিনিমাম 7 মার্কের যদি কখনো আসে, যে আপিল হচ্ছে মূল মকদ্দমার ধারাবাহিকতা, দেওয়ানি কার্যবিধির প্রাসঙ্গিক বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। তাহলে এই জায়গায় যতটুকু লিখছি এইটুকু লিখলে হবে না, বুঝছেন? আপনার প্রথমে আপিল কি, আপিল কে কে করতে পারে, আপিলের মেমোতে কি কি আছে, কোন ধারায় আপিল সম্পর্কে বলছে, কোন কোন আদালতে করা যায়, কত টাকা হইলে কত, কত টাকা হইলে কি, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা কইরা তারপরে আপনি বলবেন যে আপিল আদালত নতুন কোনো বিষয়ের অবতারণা করে না, বরং বিচারিক আদালত যে সকল বিষয়গুলো বিবেচনা করছে সেই সিদ্ধান্তগুলো সঠিক নাকি বেঠিক এগুলো বিবেচনা করা হয় কোথায়? আপিল আদালতে। এবং আপিল আদালত প্লিডিংস বিবেচনা করে, প্লিডিংস এর যে বিষয়গুলো আছে সেইগুলোর সেগুলোর মধ্যেই আপিল আদালত সীমাবদ্ধ থাকে। আপিল আদালত কিন্তু নতুন কোনো বিষয়ের উদ্ভব করে না। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে আপিল হচ্ছে মূল মোকদ্দমার একটি ধারাবাহিক স্তর। বুঝছেন? এই জায়গায় ততটুকু লেখা, এইটুকুর উত্তর যদি 2 মার্ক হয় তাহলে 2 মার্কের জন্য এইটুকু লেখা ঠিক আছে। বুঝছেন? তো আপনাদের অধিকাংশ অনলাইন এই অফলাইনের কিছু খাতা দেখে আমার মনে হয়েছে আহ অধিকাংশই আপনারা প্রশ্ন কি চাইতেছে এটা আপনারা বুঝেন না। আর হাতের লেখা 2-1জনের কাজ করা দরকার। আরিফ সাহেব কি ক খ লিখতেছেন কিনা আমি ঠিক জানি না, আপনি কি করেন লেখেন? আপনি তো আমার দেখানো না, আবার ক্লাস শেষ হওয়ার সাথে সাথে চলে যান, আমি তো দেখা বসে থাকি এক্সট্রা কথাবার্তাও বলে আর যান না। তো আপনার কথা, আপনার খাতা দেখতে আমার সবচেয়ে কষ্ট হয়েছে। অন্য খাতা লাইন বাই লাইন পড়া লাগে না, কিন্তু আপনি কি লিখতেন ওই জায়গাতে আমি বুঝি না, মালাইলাম ভাষা গোল গোল করে লেখা। বুঝতে গেলে আপনারে প্রিলি আল্লাহর রহমতে পাস করাইছে, এখনো লিখিত এখনো বেশ কয়েকদিন সময় আছে, যা বলি একটু সিরিয়াসলি নেন। একটু ক খ লেখেন একটু আস্তে। এখন ক খ যদি এমনি যেভাবে লেখেন ওই ক খ যদি দ্রুত লেখেন বাসায় বসে তাহলে কিন্তু হবে না। আপনার ছেলে সাহেব বিশ্বাস আর আরিফ বিশ্বাস দুইজনে একসাথে ক খ লিখবেন। দেখেন, আদি ডিক্রি বা আদেশ হতে আপিল, এটা মোটামুটি আমরা প্রিলিতে যা যা জানি সেই। আদি ডিক্রি হতে আপিল, আদি ডিক্রি কারে বলে তানভীর বলেন দি? তানভীর, আদি ডিক্রি কারে বলে? হ্যাঁ বলেন, জোরে বলেন। কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স যে ডিক্রি দেয় সেটাকে বলে আদি ডিক্রি, অর্থাৎ বিচারিক আদালত যে ডিক্রি দেয় সেটাকে বলে আদি ডিক্রি। বুঝছেন? তাহলে আদি ডিক্রির বিরুদ্ধে আপিল, এটা আমরা প্রিলিমিনারিতে খুব ভালোভাবে পড়েছি। দেখেন, আদি ডিক্রি হতে আপিল, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর 96 ধারা অনুসারে, 96টা মোট 3টা উপধারা আছে। প্রথম 96 একে বলেছে যে আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত কর্তৃক প্রদত্ত প্রত্যেক ডিক্রি হতে আপিল শ্রবণের ক্ষমতা সম্পন্ন আদালতে আপিল দায়ের করতে হবে। অর্থাৎ আদি এখতিয়ার প্রয়োগে যদি কোনো ডিক্রি দেওয়া হয় ওই ডিক্রির বিরুদ্ধে আপিল হবে। 96 উপধারা কত? 1। 96 উপধারা কত? 1 1। একতরফা মূল ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। একতরফা মূল ডিক্রি, এই বাঁধন সাহেব বলেন তো, একতরফা ডিক্রি দেয় কত আদেশের কত বিধিতে? বা একতরফা ডিক্রিটা কি এই ফ্যাক্টটা বলেন, যে কখন একতরফা ডিক্রি দেয়? হ্যাঁ, বাদী উপস্থিত থাকে বিবাদী অনুপস্থিত থাকে। কত আদেশের কত বিধি? আপনারে, আপনার কাছ থেকে যখন কেউ টাকা পয়সা ধার নাই, আজ দেবো কাল দেবো করে আর দিচ্ছেন না, তখন কি কি বলেন? যে ও 9-6 করে নাকি? তো একতরফা ডিক্রিও কত? 9 আদেশের কত বিধি? 6 বিধি। তাহলে আদি ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় 93 কত? 1। আর একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায় 93 2। এখন একতরফা ডিক্রিও ওয়ান টাইপ অফ আদি ডিক্রি, বুঝতে পারছেন? কারণ ওই ডিক্রিটা তো আদি আদালতই দিচ্ছে। আচ্ছা, 3 নম্বর দেখেন, পক্ষগণের সম্মতিতে আদালত কোনো ডিক্রি দান করলে তার বিরুদ্ধে কোনো আপিল চলবে না। অর্থাৎ
সোলে ডিক্রির বিরুদ্ধে যদি কোনো মানে সোলে ডিক্রি যদি দিয়ে দেয়, সোলে ডিক্রি আশরাফুল সাহেব কোথায় আছে সোলে ডিক্রি? আপনিই বলেন, সোলে ডিক্রি কোথায় আছে বলেন। 96 তিনি কি বলছে? 23/7/3 বলছে উভয় পক্ষ আপস মীমাংসার মাধ্যমে যে ডিগ্রি মানে আপস মীমাংসার মাধ্যমে একমত হয়ে আদালতে জানাইলে আদালত যে ডিগ্রি প্রদান করে সেটারে বলে সোলে ডিগ্রি। এখন এই সোলে ডিগ্রি যদি আদালত একবার দিয়ে দেয় তাহলে সোলে ডিগ্রির বিরুদ্ধে আর আপিল করা যাবে না। এই কথাটা বলা হয়েছে 96 উপধারা 3। তাহলে 96 উপধারায় 3 বলছে সোলে ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যাবে না, তার মানে সোলে ডিগ্রির বিরুদ্ধে কি করা যাবে? রিভিশন। আচ্ছা, এখন আমি একটু আপনাদের ফ্যাক্ট বলে দিই। অনেক এই একটা কথাই দেখা গেল আপনি 5 মার্কের প্রশ্নে 3 পাবেন। যেরকম আগের দিন বলছিলাম যে আপনারা অনেকে হয়তো বা ওইটা ভুল লিখেছেন বা ঠিকঠাক ভাবে লেখেন নাই, যে বাদী ক টাকা পাবে 3 জনের কাছে, 3জনের বিরুদ্ধে অর্থ আদায়ের মামলা করছে। তো আপনারা অনেকেই এখন একজন বিবাদী আবার বলতেছে যে আমি বাদীর কাছেও টাকা পাই। এখন এটা কি আদালত সেট আপ করতে পারবে কিনা? ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে একজন বিবাদী সেট আপ করতে পারবে না। যদি করতে হয় কয়জনের করা লাগবে? বুঝতে পারছেন? তো ঠিক একইভাবে যে সোলে ডিক্রির বিরুদ্ধে সাধারণত আপনার আপিল করা যায় না। এখন প্রশ্ন এসে যায়, আমরা পড়ছিলাম, আপনারা পড়ছেন কিনা মনে আছে কিনা বলেন, যে সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল তো করা যায় না, এখন রেস জুডিকাটার ক্ষেত্রে কি সোলে ডিক্রি প্রযোজ্য হবে কিনা বলেন? বলেন রে, অনলাইনে কেউ পারেন যে সোলে ডিক্রির বিষয়টা রেস জুডিকাটার ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা? হবে আবার হবে না স্যার। কেমনে হবে হবে না মাহমুদুল ব্যাখ্যা দেন। স্যার, যদি স্যার কোনো পারি। ভুল ব্যাখ্যা বা ভুল প্রভাব না থাকে বা ভুল বুঝায়া ডিগ্রি নেওয়া না হয়, তাহলে স্যার 16 ডিগ্রির ক্ষেত্রে রেজ জুডিকাটা প্রযোজ্য হবে। যদি ভুল ক্রমে ভুল বুঝায় তারপরে চাপ প্রয়োগ করে ভয় দেখায় যদি কোনো সম্মতি নেওয়া হয়, এই ক্ষেত্রে স্যার এটা যদি প্রমাণ করা যায়, তাহলে 16 ডিগ্রির ক্ষেত্রে স্যার রেজ জুডিকাটার নীতি প্রযোজ্য হবে হবে না স্যার। আচ্ছা শুনেন, বিষয়টা হলো একটা মামলার বিবাদী ছিল 3জন, আরিফ, বিথিকা, বরকত। এখন বাদী হলো তানভীর। তো বিথিকার আরিফ রাজি, 2জন একসাথে থাকে। এই 2জন রাজি, এই 2জন কইছে কি, তানভীরে কইছে যে আমরা 2জন রাজি আর শামীমের সিগনেচার আমরা দিবানি। শামীমও রাজি, এই কথা বলে আদালতে মানে বুঝাইছে যে আমরা 3 পক্ষই রাজি। এবং ওই জায়গায় শামীমের সিগনেচার ওনারা 2জন যে কোনো উপায়ে ধরেন করে দিছে। তাহলে এই জায়গায় শামীম কি অ্যাকচুয়ালি সিগনেচার দিছে? দেয় নাই, প্রতারণামূলক ভাবে ওনার সিগনেচার দিয়ে সোলে ডিগ্রি দিয়ে নিছে। এখন পরবর্তীতে যখন শামীম জানতে পারলো যে তার ক্ষেত্রে এরকম প্রতারণা করা হয়েছে, শামীম যদি একই বিষয় নিয়ে নতুন কোনো মামলা করে, সেই ক্ষেত্রে ওই অপর পক্ষ এসে কি বলতে পারবে যে ওনার এই বিষয় নিয়ে আমাদের একবার সোলে ডিগ্রি হয়ে গেছে, তাই এই বিষয় নিয়ে আর দ্বিতীয় মামলা রেজুডিকেটা দ্বারা বাড়িত, এটা বলতে সে পারে। কিন্তু শামীম দেখাবে ওনার যে এই জায়গা আমার যে সিগনেচারটা গতবার নিছে এটা ওই ডিগ্রিটা নেওয়া হয়েছে কি প্রতারণামূলক উপায়ে। তো এই ক্ষেত্রে ওই আগের যে বিষয়টা, এই প্রতারণামূলক উপায়ে যদি কোনো সোলে ডিগ্রি নেওয়া হয়ে থাকে সেই ক্ষেত্রে রেজুডিকেটা নীতি প্রযোজ্য হবে না। আচ্ছা, আদেশের বিরুদ্ধে আপিল, এটা এইভাবে প্রশ্ন আসবে না, বাট আপনার যতগুলো মনে থাকে পারলে লিখেন, না পারলে নাই। এটা মুখস্থ করার জন্য কেউ ভয় পায় না, যদি কারো মন না চায় বাদ দিয়ে দিয়েন, কথা শেষ। কিন্তু এই আদেশের বিরুদ্ধে যা যা আছে আপনি অলরেডি জানেন, মানে অন্য প্রশ্নগুলোতে আমরা পড়ে আসছি কেমনে। 35 ক এর বিরুদ্ধে আপিল করা যায় 104 ধারায়, মনে আছে কিনা? তারপরে আহ ওই আপনার রায়ের পূর্বে আটক করলে 38 আদেশের 4-এর বিরুদ্ধে আপিল করা যায় 100 কত ধারায়? 4 ধারায়। আবার মিস ভায়োলেশন কেসে যদি কাউরে গ্রেফতার করে 39 আদেশের 2-এর 3-এ, তারেও গ্রেফতার করা যায় কত দ্বারাই, মানে আপিল করা যায় কত দ্বারাই? 104। অর্থাৎ এই যে দেখেন যে আদেশের বিরুদ্ধে আপিল সম্পর্কে গোল দিবেন 104 ধারা এবং 43 আদেশে আলোচনা করা হয়েছে। তাহলে এই যে যে বিষয়গুলো, এগুলো কি আমার নতুন নাকি অলরেডি আমি পড়ে এসেছি বলেন তো? পড়ছি না? যে এই যে 35 ক ধারার অধীন প্রদত্ত আদেশ মিথ্যা, বিব্রতিকর দাবি বা আত্মপক্ষ সমর্থন, এর বিরুদ্ধে আপিল করা যায় কত ধারায়? 104 ধারায়। 95 ধারার অধীন প্রদত্ত আদেশ, 95 ধারায় কি আছে? অপর্যাপ্ত কারণে গ্রেফতার, পূরক বা নিষেধাজ্ঞার আদেশ। আর সব শেষেরটা দেখেন যে জরিমানা
বা গ্রেফতার অথবা দেওয়ানি কারাগারে আটকের আদেশ। ডিক্রিজারি ব্যতীত অন্য কোনো দেওয়ানি মামলায় যদি কাউকে গ্রেফতার করা হয় তাহলে তার প্রতিকার আপিল কত দাঁড়ায়? 104 দাঁড়ায়। আর 43 আদেশের যে কয়টা আছে, এটা 25টা। আপনার তো অধিকাংশই আপনার মনে থাকা উচিত। আমরা অলরেডি এই যে দেওয়ানি কার্যবিধির যে প্রশ্নগুলো পড়ছি, এইগুলোর মধ্যে কোন কোনগুলো আমাদের কমন আছে দেখেন। আমরা আরজি ফেরত পড়ছি না, 7-10 এর ভিত্তিতে আপিল করা যায় 43 আদেশের অধীন। আরজি খারিজ পড়ছি না, 7-11 বিরুদ্ধে আপিল করা যায়। আচ্ছা, 8-10টা লিখিততে আমরা পড়ি নাই, কিন্তু 8-10 ওই যে এডিশনাল রিটেন স্টেটমেন্ট চাইলে যদি কেউ দিতে ব্যর্থ হয় তাহলে রায় ঘোষণা করে তার বিরুদ্ধেও কি আপিল। আচ্ছা, যেটা আমরা পড়ছি 9-9 নামঞ্জুর হইলে আপিল করা যায়, পড়ছি না? 9-13 একতরফা ডিক্রির আবেদন নামঞ্জুর হইলে আপিল করা যায়, এটাও কি পড়ছি। আচ্ছা, 10-4 লিখিততে আমরা পড়ি নাই, বাট 11-21 প্রিলিতে আমরা পড়ছিলাম। ওই যে প্রশ্ন দিতে কইছে, প্রশ্নমালার উত্তর দেন নাই, পরিদর্শন করার নাই, তাহলে আপনার বিরুদ্ধে রায় 11 আদেশের কত বিধিতে? 21 বিধিতে। আচ্ছা, তাহলে আমার কি কি আমরা পাই দেখেন। 7-10, 8-10, 9-9, 9-13, 10-4, তারপরে 11-21, তারপরে আছে 16-10 সাক্ষীরে সমন দিচ্ছেন, সাক্ষী আসে নাই, তারে তার সম্পত্তি প্রয়োগ করতে পারে, তারে গ্রেফতার করতে পারে, তারে জামানত চাইতে পারে। ঠিক আছে, 16-10, 16-20। তারপরে আপনার 21-এর আপনার যেটা মনে রাখবেন, 21 তো আমরা ডিক্রিজারিতে আপিলযোগ্য আদেশ যা আছে এই জায়গায় একটা আমরা লিখিতর ক্ষেত্রে পড়ি নাই, বাট 21-এর হলো 92। 21-এর কত? 92। তারপরে 22-9 আছে, আমরা প্রিলির সময় পড়ছিলাম। ওই যে মামলা যদি অ্যাবেইট হয়ে যায় পক্ষভুক্ত না হওয়ার কারণে বা দেউলিয়াত্বের কারণে, তাহলে প্রতিকার হলো 22 আদেশের 9-তে অ্যাবেইট আবেদন, অ্যাবেইটের সেটাসাইডের আবেদন, অ্যাবেইট আবেদন, সেটাসাইডের আবেদন। তাহলে 22-9। আর আমরা যা যা লিখিততে পড়ছি ওইগুলা যদি মনে করেন, তাহলে 38 আদেশের কত পড়ছি? 2-3, 2-3-6। 39 আদেশের 1-2-4-10, 1-2-4-10। আর 41 আদেশের 19, 41 আদেশের 21। এইগুলা যা যা পড়ছি লিখিততে যা যা আসে তাই তাই পড়লেই আপনার হবে, বুঝছেন? আর যে মনে করেন যে আমার এটা জটিল, তার পড়ারই দরকার নাই। কিন্তু যেহেতু আমরা অন্য প্রশ্নগুলো পড়ছি, তো এটা কিন্তু আপনার অ্যাকচুয়ালি কি আছে বলেন, কমান আছে, পড়া আছে। আচ্ছা, শুনেন, এই জায়গায় আপনাদের যাদের কাপ আছে, তারা যারা কাপে চা খান না, কাপগুলো বাসায় নিয়ে যাবেন। আর আমি এই 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 জায়গায় যে এমনি একটু আছে কাগজ টুকজ, এগুলো আমি সরিয়ে ফেলবো, তার আগে আপনাদের কাপগুলো সরানো দরকার। যেহেতু আপনারা অনেকে কাপ থাকা সত্ত্বেও ওয়ান টাইম ইউজ ক্লাসে খান, তাহলে কাপ রাখার কোনো দরকার নাই। আচ্ছা, না চা খাওয়ার দরকার আছে, চা খাওয়া দরকার আছে কেন শুনেন, এই একটু থামেন। চা কে খাবেন না না খাবে এটা তার ব্যাপার। আপনারা যখন ওই বার কাউন্সিলের ভাইভাতে পাবেন না, আমরা যখন ওই যে পিজের জুডিশিয়াল সার্ভিসে ভাইভা দিতে যাই, বড় হল রুমে বসাই। হল রুমে বসার পর ওই জায়গায় সামনে এই যে আপনার কেটলি আছে, ওয়ান টাইম ইউজ গ্লাস আছে, পানি আছে, যার দরকার সে ইচ্ছা করলে ওই জায়গা থেকে এক কাপ পানা এনে খাইতেছে, বসতেছে। এখন কে চা খাবে না না খাবে? চা যে খাই সে 45 ডিগ্রি তাপমাত্রা হইলে আমি চা খাবো, আমি খাই। আবার আইসক্রিম যে খাই শীতকালে যদি -5 ডিগ্রি হয়, আইসক্রিম কি গলায় খাবে? না, আইসক্রিম গলাইয়া খাবে না। সো কে খাবে না না খাবে এটা হলো তার একমাত্র অভ্যাসের বিষয়। সেনাবাহিনীর পরীক্ষার সময় এই স্টুডেন্টরা ওই অফিসারের ডাইকে ক্যান্টিন খোলায়, যারা পরীক্ষার্থী তারা ডাইকে ক্যান্টিন খোলায়, বলতেছে সিগারেট খাবো, তাড়াতাড়ি সিগারেট দেন। ঠিক আছে, তো এটা বেয়াদবি না? ক্যান্টিন আপনি যেহেতু রিক্রিয়েশন রুমে রাখছেন, তাই বিড়ি খাওয়ার অধিকারও তার আছে। তো যাই হোক, দেখেন, যাই হোক, অন্য কথা। আচ্ছা, বাট রুমের মধ্যে খাইয়েন না। দেখেন, আপিলের অধীন ডিক্রির কার্যকারিতা স্বয়ংক্রিয়ভাবে স্থগিত, এটা দরকার নাই, যা আপনি জানেন ওইটুক জানলেই হবে। এমনি কতদিন পড়ছি না যে ডিক্রি স্থগিত হয় 21 আদেশের কত বিধি? 26, 29, 41-5, ওইটাই উত্তর, এটা আলাদাভাবে পড়ার দরকার নেই। দেখেন, এরপরে আমরা যে জায়গায় চলে আসি,
গ নাম্বার প্রশ্ন দেখেন, সবাই একটু প্রশ্নটা হাতে নেন। গ নাম্বার প্রশ্নটা যদি একটু দেখি, কি পরিস্থিতিতে আপিল আদালত একটি মামলা পুনঃশুনানির জন্য বিচারিক আদালতে প্রেরণ করতে পারে? এক্ষেত্রে বিচারিক আদালতের করণীয় কি? সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক আলোচনা করুন। একটা মামলা আপিল আদালত কখন পুনঃশুনানির জন্য বিচারিক আদালতে পাঠায়, এবং এক্ষেত্রে বিচারিক আদালত কি করতে পারে, বিচারিক আদালত কি করবে, এটা গতদিন আমরা এই সম্পর্কে আলোচনা করছি, বাট এই প্রশ্নটা ওই পয়েন্টটা একটু বিস্তারিত আপনার লিখতে হবে। তো তার আগে দেখি দেলোয়ার বলেন তো, যে আপিল আদালত পুনঃশুনানির জন্য বিচারিক আদালতে পাঠায়, এটার এই বিষয়টারে কি বলে? রিমান্ড বলে। এটা রিমান্ডে কেন পাঠায়? আমরা গতদিন কোথায় পড়ছিলাম? গতকালই তো বললাম, কোথায় পড়ছি বলেন? গণেশ সাহেব, গতকাল আমরা রিমান্ড পড়ছিলাম দেওয়ানি কার্যবিধিতে, কোথায় পড়ছিলাম বলেন? 41-27-23। আরো এক জায়গায় পড়ছিলাম বলেন? 41-27-23-এর আশেপাশেই আছে কত? 25। 23-এ হলো রিমান্ডে পাঠায়, 25-এও পাঠায়। 25-এ পাঠায় হলো বিচার্য বিষয় গঠন করার পরে। এখন গণেশ বলেন যে রিমান্ড কেন পাঠায় একটা আপিল আদালত? গতদিন আলোচনা করছিলাম, গতদিন ছিলেন? রিমান্ডে কেন পাঠায় আপিল আদালত? কোন মামলা পুনঃবিচারে কেন পাঠাচ্ছে? এই সুমন সেন, পরীক্ষা দিয়েছেন আগের দিন? খাতা দিয়েছেন না দেন নাই? আচ্ছা, সুমন সেন বলেন রিমান্ডে কেন পাঠায়? আচ্ছা, নূর ভুঁইয়া বলেন যে কেন পাঠায়? যে মামলাটা প্রাথমিক পর্যায়ে নিষ্পত্তি করা হয়েছে। কোন মামলা যদি প্রাথমিক প্রশ্নে বা প্রিলিমিনারি পয়েন্টে নিষ্পত্তি হয়, যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে কোন মামলায় আর্জি খারিজ করছে, এখন সাক্ষ্য গ্রহণ ছাড়াই যদি আর্জি খারিজ করে, করতেই পারে। আর্জি তো সরাসরিও খারিজ করে, কখনো সময় দিয়ে খারিজ করে। তাহলে কোন মামলা আর্জি খারিজ করছে, আর্জি খারিজ একটা ডিম ডিক্রি, এবং ওই ডিক্রিতে আপিল করছে, আপিল আদালত আর্জি খারিজের ডিসিশনটা বাতিল করলো, যে ঠিক আছে আর্জি খারিজটা, আদেশটা বাতিল, ডিক্রিটা বাতিল করলো, বাট ওই মামলায় কি কোনো ডিসিশন এখন হয়েছে? ওই মামলা বিচার টিচার তো সব বাকি। তাহলে ওই মামলাটা পাঠাবে কিসের জন্য? রিমান্ডে পাঠাবে পুনঃবিচারের জন্য। বুঝছেন? তো আমরা একটু চলে আসি উত্তরে। তার আগে আরিফ সাহেব বলেন যে এই কি পড়াশোনা করছেন বলেন তো, আপিল আদালতের কয়টা ক্ষমতা আছে? হ্যাঁ, কয়টা ক্ষমতা আছে? চেনেন না আমারে? তাকাই রয়েছেন এমন ভাবে যে দেখতেছেন আর দেখেন নাই কোনোদিন। কয়টা ক্ষমতা আছে বলেন? সব ক্ষমতার অধিকারী আমি। আর পীঠিকা বলতে সব ক্ষমতার অধিকারী আপিল আদালত, জি। এই আলামিন সাহেব, আপিল আদালতে কয়টা ক্ষমতা আছে? কি কি ক্ষমতা? হচ্ছে আপনার চূড়ান্ত কত ধারায়? ধারায় না, কেন? আচ্ছা 107 ধারায়, 107 ধারায়। সরি 107 ধারায় আছে। আর কোন, ঠিক আছে, 107 ধারা গতদিন আমরা পড়ছি না, যে আপিল আদালত কোন বিষয় চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করতে পারে, যেটা আছে 41 আদেশের 24 বিধি। আপিল আদালত কোন মামলা পুনঃশুনানির জন্য পুনঃপ্রেরণ করতে পারে 41 আদেশের 23। আপিল আদালত অতিরিক্ত বিচার্য বিষয় গঠন করে সেটা বিচারের জন্য পাঠাইতে পারে 41 আদেশের 25। এবং আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে 41 আদেশের কত? 27। বুঝছেন? তাহলে এই যে যে রিমান্ডের যে প্রশ্নটা, এটা 41 আদেশের কততে? 23-এ। 23-এর ওই ওই জিনিসটাই আপনার বিস্তারিত ব্যাখ্যা করতে হবে। দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর 41 আদেশের 23 এর মধ্যে আপিল আদালত কর্তৃক মামলা পুনর্বিচারের জন্য নিম্ন আদালত তথা বিচারিক আদালতে ফেরত পাঠানোর বিধান বর্ণিত আছে। রুল 23-এর বক্তব্য অনুযায়ী বলা যায়, আপিল আদালত নিম্নোক্ত কারণে কোন মামলা পুনর্বিচারের জন্য বিচারিক আদালতে ফেরত পাঠাতে পারে।
বিচারিক আদালতে একটা দাড়ি আছে, ওটা কাটেন। বিচারিক আদালতে ফেরত পাঠাতে পারে। ফেরতের আগে একটা দাড়ি আছে না, পাইছেন? বিচারিক আদালতে পরে একটা দাড়ি আছে, দেখেন। বিচারিক আদালত যদি প্রাথমিক বিষয়ের উপর ভিত্তি করে মামলা নিষ্পত্তি করে দেন, প্রিলিমিনারি পয়েন্ট, আন্ডারলাইন করেন। সবাই মোবাইলটা সাইলেন্ট করেন সবাই। আপিল আদালত উক্ত বিষয়ের উপর ভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে উক্ত ডিগ্রি রদ বা বাতিল করে। মানে যে বিষয়ে আপনি আপিল করতেন, আপিল আদালত ওই বিষয়টা বাতিল করছে, বাতিল করার পর এখন আদালতের মনে হচ্ছে যে এই বিষয়টা আবার বিচারিক আদালতে কোনো বিচার হওয়া প্রয়োজন, তাহলে সেই ক্ষেত্রেই আপিল আদালত কি করবে, ওই মামলাটা ফেরত পাঠাবে। দেখেন, এরূপ ক্ষেত্রে আপিল আদালত মামলাটি বিচারিক আদালতে ফেরত পাঠানোর নির্দেশ প্রদান সহ পুনরায় কি কি বিষয় আন্ডারলাইন করেন, পুনরায় কি কি বিষয় সিদ্ধান্ত প্রদান করতে হবে সে বিষয়ে নির্দেশনা দিতে পারেন। আপিল আদালত কর্তৃক নিম্ন আদালতে পুনরায় বিচার করার জন্য মামলা প্রেরণকে আন্ডারলাইন করেন। কি বলে? রিমান্ড বলে। এই যে প্রেরণ করলো, এই প্রেরণটা কি বলে? রিমান্ড। প্রথমবার বিচারের সময় যে সকল সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হয়েছিল সেসব প্রমাণ প্রয়োজনীয় ব্যতিক্রম সাপেক্ষে পুনর্বিচার কালেও প্রমাণস্বরূপ গ্রহণ করা যাবে। মানে প্রথমবার যখন যদি বিচার হয়েও যায়, প্রথমবার যে বিচারে যা যা গ্রহণ করছে, পরের বার পুনর্বিচারের সময়ও তাই তাই গ্রহণ করা যাবে। এখন আমাদের যাদের মনে প্রশ্ন আসে যে প্রিলিমিনারি পয়েন্টে নিষ্পত্তি বিষয়টা আসলে কি, এটা একটু দেখেন। প্রাথমিক বিষয় বা প্রিলিমিনারি পয়েন্ট, তার কোনো ব্যাখ্যা উক্ত বিধিতে দেওয়া হয়নি। সাধারণত যেসব কারণে আরজি বাতিল করা যায় সেসব কারণ বর্তমান থাকলে সকল প্রয়োজনীয় ইস্যু গঠন না করেই বা মামলাটি চলতে পারে কিনা এরূপ একটিমাত্র ইস্যুতে যদি মামলাটি খারিজ করা হয় তবে এই ধরনের নিষ্পত্তি প্রাথমিক বিষয় বিবেচনায় নিষ্পত্তি বলে গণ্য হবে। বলতেছে যে সকল কারণে আরজি খারিজ করা যায়, ওই সকল কারণেই হলো, ওই সকল কারণে যদি আরজি খারিজ করে তাহলে ধরে নেওয়া হবে ওইটা হলো প্রিলিমিনারি পয়েন্টে নিষ্পত্তি। যেমন বিচারিক আদালত যদি সিদ্ধান্ত দেয় যে মামলাটি, আন্ডারলাইন করেন, রেস জুডিকাটা বা কোনো আইনের বিধান দ্বারা বারিত। তানভীর বলেন তো, কোন মামলা রেস জুডিকাটা দ্বারা বারিত কিনা, এই দাবিটা কে করবে, বাদী না বিবাদী? তানভীর? বিবাদী করবে। কেমনে করবে? লিখিত জবাবের সময় উল্লেখ করবে। আচ্ছা, লোক উল্লেখ করতে হবে, তাছাড়া আর কেমনে করে? আরজি খারিজের আবেদন করবে। সাতাদেশের কততে? সাতাদেশের 11, 11-র কত? 4 বা 11-র গ। ওয়েভার বা এস্টোফেল নীতি দ্বারা বারিত। এস্টোফেল নীতি আমরা মোটামুটি জানি, সকার্যজনিত বাধা। ভুল ব্যক্তির পক্ষে বা বিপক্ষে মামলাটি দায়ের করা হয়েছে, আরজিতে কোনো মামলার কারণ উদ্ভবের বিষয় প্রকাশ করা হয়নি। এই সকল কারণে যদি মামলা কোনো সিদ্ধান্ত দেয় তাহলে ধরে নেওয়া হবে ওই মামলাটা নিষ্পত্তি করা হয়েছে কেমনে, প্রাথমিক প্রশ্নে বা প্রিলিমিনারি পয়েন্টে। এখন ওয়েভার আর এস্টোফেল নীতি এটা আমরা সাক্ষ্য আইনে বিস্তারিত বলবো। ওয়েভার মানে হলো ছাড় দেওয়া, ছাড় দেওয়া। আমি মক্কেল হিসেবে উকিল সাহেবকে বললাম, যান আপনারা যা যা বলছি আপনি পারলি সাক্ষী হিসেবে উপস্থাপন করেন, আমার কোনো আপত্তি নাই। এটা হলো কি ওয়েভার। আর সরকারজনিত বাধা, আমি যে কাজটা একজনকে একবার করাইতে বাধ্য করছি ওই কাজ করানোর কথা আমি আর অস্বীকার করতে পারবো না। আচ্ছা, এরূপ যে কোনো কারণে মামলা নিষ্পত্তি হলে তা প্রাথমিক প্রশ্নে বিবেচনা নিষ্পত্তি বলে গণ্য হবে যদি প্রাথমিক কোনো বিষয় সিদ্ধান্ত প্রদানের সময় সাক্ষ্য প্রমাণ এবং মামলার গুণগুণ বিবেচনা করা হয়। তখন রুল 23 অনুযায়ী মামলাটি ফেরত পাঠানো যাবে না। অনেক ক্ষেত্রে ন্যায় বিচারের জন্য পক্ষগণকে তাদের আর্জি ও জবাব সংশোধনের মাধ্যমে আরো অতিরিক্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণের জন্য বিচারিক আদালত মামলা ফেরত পাঠানো হয়, কিন্তু কোনো ত্রুটি দূর করার সুযোগ দেওয়ার জন্য তা করা যাবে না। ত্রুটি দূর করা বুঝেন? ত্রুটি দূর করা মানে ধরেন ওই মামলায় দেখা গেল ইয়া করে নাই, সিগনেচার করে নাই, বা বিচার করার কথা ছিল গোপালগঞ্জ আদালতে, বিচারটা আনফরচুনেটলি হয়ে গেছে নড়াইল আদালতে, এটারও বলে হলো ত্রুটি। এই ধরনের কারণে রিমান্ডে পাঠানো যাবে না। এই ত্রুটিগুলো দেওয়ানি কার্যবিধি অনুসারে কত ধারায় দূর করা যায় বলেন? 153 ধারায়। জি, এখানে প্রতিষ্ঠিত নীতি যে আপিল আদালতের সম্মুখে যদি রায় প্রদানের মতো সব উপকরণ থাকে তাহলে বিচারিক আদালতে মামলাটি ফেরত দেওয়া যাবে না। আন্ডারলাইন করেন, এটা আন্ডারলাইন করেন। এখানে প্রতিষ্ঠিত নীতি যে আপিল আদালতের সম্মুখে রায় প্রদানের মতো সব উপকরণ থাকে তাহলে বিচারিক আদালতে মামলাটি ফেরত দেওয়া যাবে না। আপিল আদালতের যদি রায় দেওয়ার ক্ষমতা থাকে তাইলে আর উনি আর পুনর্বিচারে ফেরত পাঠাবে কি করতে? কিন্তু যদি এমন হয় যে
বিচারিক আদালতে ফেরত পাঠানো ব্যতীত সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হবে না, তখন আপিল আদালত কর্তৃক ফেরত পাঠানোর আদেশ দিতে আদেশ হতে পারে আর কি। যেমন এটা দেখেন, একটু মনোযোগ দেন, কথা বলেন না। স্থানীয় তদন্ত ব্যতীত যদি মামলার জমির সঠিক অবস্থান পরিচয় নিরূপণ করা না যায় এবং বিষয়টি যদি মামলার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়, তখন আপিল আদালত কর্তৃক স্থানীয় তদন্ত অনুষ্ঠানের জন্য মামলাটি বিচারিক আদালতে পাঠানোর আদেশ প্রদান করা যাবে। বুঝেন নাই বোধহয়? স্থানীয় তদন্ত করে আমরা পড়ছি, কমিশন নিয়োগ করে 26 আদেশের কত বিধি? 9 বিধি। আপিল আদালত যদি দেখে যে এই মামলাটায় স্থানীয় তদন্ত করে সরজমিনে তদন্ত করা দরকার, যে আসলেই দাগ নাম্বার বা জমির পরিমাণ টরিমাণ সবকিছু ঠিকঠাক আছে কিনা, তাহলে আপিল আদালত এই মামলাটা এই সকল কাজ বাজ করার জন্য ওই মামলাটা ফেরত পাঠাবে কোথায়? বিচারিক আদালত। অর্ডার 7 রুল 3 অনুযায়ী স্থাবর সম্পত্তি সুনির্দিষ্ট হতে হবে। আমরা অর্ডার 7 আর্জির একটা উপাদান হলো যে আপনি স্থাবর সম্পত্তি নিয়ে যদি মামলা করেন, তাহলে স্থাবর সম্পত্তির কি দিতে হয় জানেন? তফসিল। তফসিল মানে সুনির্দিষ্ট হতে হবে। এখন আপনি মামলা করছেন স্থাবর সম্পত্তি কোন জায়গা তা বলেন নাই, হবে? হবে না। কিন্তু এমন হতে পারে যে ন্যায় বিচার ও সঠিক সিদ্ধান্তের জন্য মামলাটি বিচারিক আদালতে ফেরত পাঠানো প্রয়োজন, কিন্তু 23 বিধি প্রযোজ্য হচ্ছে না। সেক্ষেত্রে আপিল আদালত কর্তৃক কোড মানে হলো দেওয়ানি কার্যবিধি। কোড বলতে কি বোঝানো হচ্ছে? 3টা কোড আছে, আপনারা এক করে ফেলেন। একটা হলো COURT কোর্ট, মানে হলো আদালত। একটা হলো COAT কোর্ট, মানে যেটা আমরা পরিধান করি। আর একটা হলো COTE, এই কোর্ট মানে হলো আইন। বুঝছেন? আচ্ছা, তো আপিল আদালত কর্তৃক কোডের 151 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে ফেরতের আদেশ প্রদান করতে পারবেন, কিন্তু অস্বাভাবিক বিলম্ব করে ফেরত পাঠানো সমীচীন হবে না। এই কথাটা একটু শুনেন। যদি 41 আদেশের 23 বিধিতে যা যা বলছে, প্রিলিমিনারি পয়েন্ট তারপরে অন্যান্য যা যা আছে, কোনো কিছুই মেলে নাই, বাট যদি আপিল আদালতের কাছে মনে হয় যে ন্যায় বিচারের জন্য এই মামলাটা ফেরত পাঠানো দরকার, পুনর্বিচারের জন্য ফেরত পাঠানো দরকার, তবুও এই নিয়ে এটা পাঠাতে পারবে। দেওয়ানি কার্যবিধি কত ধারার ক্ষমতা বলে? 151 ধারার ক্ষমতা বলে। বুঝছেন? তাহলে এই যে যা আপনি ফেরত রিমান্ড সম্পর্কে যা জানেন, সেটাই টাইনে চুনে লম্বা করে এই প্রশ্নের উত্তর আপনার লিখতে হবে। বাট মেইন উত্তর কিন্তু ওই রিমান্ডে পাঠাইছে কেন, 41 আদেশের 23-এর উপর ভিত্তি করে আলোচনাটা করতে হবে। তাহলে আরিফ সাহেব বলেন তো, রিমান্ডে যদি কাউরে পাঠায়, মানে কোনো মামলা যদি পাঠায় রিমান্ডে, তাহলে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? রিমান্ডে পাঠাবে সংশ্লিষ্ট ব্যক্তি কর্তৃকের আদেশ। আপিল কেমনে করবে বলেন? আপিলের কথা কি বুঝে বললেন না না বুঝে বললেন বলেন দি? ও পড়তিছেনই আপিল, এই কারণে বলছে আপিল। দেখেন, উনি পড়তিছে আপিল, এই কারণে উত্তর দিছে আপিল। 41 আদেশের 23 বিধি একটা আপিল যোগ্য আদেশ। ঠিক। আচ্ছা দেখেন, এই জায়গা, এই যে গ নাম্বারটা একটু দেখবো। এগুলা এমনি একটু মনে রাখবেন। যদি কঠিন মনে হয় আপিল আর ডিক্রিজারি বাদ দিয়ে দিবেন, বাট আমার পড়ানোর দরকার, আমি একটু দেখাই। আহ আমরা যা পড়ছি, আপিল আর ডিক্রিজারি যদি বাদ দেন, দেওয়ানি কার্যবিধি বিধি থেকে একটা ইনশাল্লাহ পাবেন। বুঝছেন? আর যদি আপনার মন চাই যে দেওয়ানি কার্যবিধিতে আমার দুইটাই বাদাইতে হবে, তাইলে আপনি আপিল আর ডিক্রিজারিও পড়বেন। বুঝছেন? আর এটা কি জানেন যে দেওয়ানি কার্যবিধি থেকে দুইটা আসে, সুনির্দিষ্ট থেকে একটা আসে, এই 3টা থেকে লিখতে হয় কয়টা? দুইটা। এখন কেউ যদি মন চায়, সে শুধু দেওয়ানির 2টা লিখতে পারে, অথবা দেওয়ানির একটা, সুনির্দিষ্টর একটাও লিখতে পারে। বুঝছেন? আচ্ছা, ঘ নম্বর প্রশ্নটা দেখি যে বিচারিক আদালতের রায় ত্রুটিপূর্ণ। তার মানে আমি একটা বলতেছি যে দেওয়ানি কার্যবিধিতে থেকে যদি আপনি একটা উত্তর করতে চান, তাহলে আপনার আপিল আর কোনটা, আহ, এই যে ডিক্রিজারি না করলে সমস্যা নাই। আচ্ছা, কথা বলেন না, সবাই চুপ করে যান।
বিচারিক আদালতের রায় ত্রুটিপূর্ণ কিন্তু আপিলটি নিষ্পত্তির জন্য নথিতে পর্যাপ্ত সাক্ষ্য থাকলে আপিল আদালতের করণীয় এবং উক্ত আদালত সে যে সকল ক্ষমতা প্রয়োগ করতে পারে। দেখেন, বিচারিক আদালতের রায় ত্রুটিপূর্ণ কিন্তু আপিল নিষ্পত্তি করার জন্য ওই নথিতেই পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ আছে। তাহলে এখন আপিল আদালত করবে কি? দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর 41 আদেশের 24 বিধি অনুযায়ী আপিল চলাকালে যদি আপিল আদালত দেখেন যে আপিলের নথিতে আপিল নিষ্পত্তি করার জন্য যথেষ্ট সাক্ষ্য আছে, সেক্ষেত্রে আপিল আদালত বিচার্য বিষয় পুনর্নির্ধারণ করার পর মকদ্দমা চূড়ান্তভাবে নিষ্পত্তি করতে পারবেন। যদি দেখা যায় যে বিচারিক আদালতের রায় ত্রুটিপূর্ণ তবে আপিলের নথিতে থাকা সাক্ষ্য আপিল নিষ্পত্তির জন্য পর্যাপ্ত, তাহলে 24 অনুযায়ী, বিধি কত 24 অনুযায়ী সেসব ত্রুটিপূর্ণ বিষয় ইস্যু প্রণয়ন করে মকদ্দমা নিষ্পত্তি করতে পারে। উক্ত ত্রুটি সংক্রান্ত বিষয় ইস্যু প্রণয়নে অতিরিক্ত সাক্ষ্য প্রয়োজন হলে বিবেচনামূলক ক্ষমতা বলে বা পক্ষগণের আবেদনের অনুমতি প্রদান সাপেক্ষে 27 বিধি অনুযায়ী অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে। তাহলে আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে 41 আদেশের কত বিধি? 27 বিধি। আচ্ছা, উমো পড়ার দরকার নাই, উমো চ এগুলা পড়া লাগবে না, আর সও লাগবে না। আমরা সরাসরি জতে চলে আসি। দেখেন, ঘটনার বর্ণনা, এই প্রশ্নটা দেখি। এটা বিবিআই বিজিএস পরীক্ষা আসছিল, এই ধরনের প্রশ্ন আসতে পারে। দেখেন, KOL মানে কামাল আর লাবলু খুলনার দৌলতপুর সহকারী জজ আদালতে মামুনের বিরুদ্ধে স্থাবর সম্পত্তি বন্টনার প্রার্থনায় মকদ্দমা দায়ের করেন। এই মামলার বাদী কে বলেন? KRL নাকি? আর বিবাদী কয়জন? একজন। মকদ্দমাটি দোতরফা সূত্রে নিষ্পত্তি হয়। দোতরফা সূত্রে নিষ্পত্তি অর্থ কি? মানে উভয় পক্ষের শুনানি অন্তে মামলাটা নিষ্পত্তি হয়। উক্ত ডিক্রির বিরুদ্ধে আপিল শুনানিকালে দেখা যায় যে মকদ্দমাটি দৌলতপুর সহকারী জজ আদালতের পরিবর্তে খুলনা সহকারী জজ আদালতে দাখিল হওয়া উচিত ছিল এবং আরজিতে এল এর কোনো স্বাক্ষর নাই, লাবলুর কোনো স্বাক্ষর। এখন একটা বিষয় দেখেন, মামলা তো যখন করছে, মামলা বিচার টিচার শেষ হয়ে গেছে, এতদিন পর্যন্ত উনি আদালত কোন জায়গায় মামলা হয়েছিল এরকম কোনো প্রশ্ন সে করে নাই। ওনার এই কথা মনে উঠছে কখন? গিয়ে আপিলে গিয়ে ডিগ্রি দেওয়ার পর আপিল আদালতে যায় বলতেছে যে ওনার এই মামলাটা দৌলতপুর সহকারী জজ আদালতের পরিবর্তে হওয়া উচিত ছিল কোথায়? ওই খুলনা সদর সহকারী জজ আদালতে। এবং এতদিন পরে ওনার মনে উঠছে যে ওনার এই মামলার আরজিতে একজন বাদীর কোনো স্বাক্ষর নাই। বাট এই কথাগুলো যতদিন মামলা বিচারিক আদালতে ছিল ততদিন উনি বলে নাই। এমন অবস্থায় আপিল আদালতের করণীয় সম্পর্কে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1908 এর সংশ্লিষ্ট বিধান উল্লেখে আলোকপাত করুন। তো ঘটনার বর্ণনায় অ্যাকচুয়ালি এই লাইনটা কিন্তু যাবে না, এই লাইনটা আসবে কোথায়? বিচার্য বিষয়, যে আপিল আদালতের করণীয় সম্পর্কে সংশ্লিষ্ট বিধান উল্লেখে আলোচনা করতে হবে। এখন তানভীর বলেন তো, যে ফ্যাক্টটা আলোচনা করলাম এই পর্যন্ত বুঝতেন? ধরেন আপিল আদালত যদি, তানভীর শুনেন, সবাই শুনেন, মাসুদ বলেন, আপিল আদালত যদি দেখে যে আসলেই মামলাটা হওয়া উচিত ছিল খুলনা সহকারী জজের কাছে বাট হয়েছে আরেক জায়গায়, আসলেই বাদী স্বাক্ষর করে না, এখন আপিল আদালত কি এই ডিক্রিটা বাতিল করবে কিনা? মাসুদ বলেন তো। আপিল আদালত যদি দেখে ন্যায় বিচার ব্যাহত করছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপিল আদালত এই ডিক্রিটা বাতিল করে নতুন করে আদেশ দিতে হবে, করতে পারে। দেখেন, আমি আপনাদের মনে করাই দিই যে দেওয়ানি কার্যবিধি 99 ধারা আর সাক্ষ্য আইনের 167 ধারা এই জায়গায় বলছে যে যদি মামলায় কোনো ভুল ত্রুটি থাকে, কিন্তু যদি দেখে যে এই ভুল ত্রুটি আছে ঠিক আছে বাট এই ভুল ত্রুটির কারণে ওই ডিগ্রিটা দেওয়া ন্যায় বিচার পরিপন্থী হয় নাই, তাহলে শুধুমাত্র ওই ভুল ত্রুটির কারণে আপিল আদালত ওই ডিগ্রিটা বাতিল বা পরিবর্তন করবে না। বুঝছেন? যেরকম এখানে যদি আদালত দেখে যে বিচার মামলাটা অমুক আদালতে হওয়া উচিত ছিল বাট এই আদালতে হয়েছে, কিন্তু এই কারণে বিচারে কোনো ন্যায় বিচার ব্যাহত হয় নাই, সাক্ষ্য গ্রহণ সব ঠিকঠাকই আছে বা কাগজপত্র সব ঠিকঠাকই আছে, তাহলে এই যে আরেক জায়গায় বিচার হয়েছে এই কারণে এই ডিগ্রিটা বাতিল হবে না। বুঝছেন? অথবা এই যে আপনার বাদী যে এতদিন স্বাক্ষর করে নাই,
তাহলে এই যে যে ত্রুটিটা এখন তারা স্বাক্ষর করাবে, এই ত্রুটি দূর করবে দেওয়ানি কার্যবিধির কত ধারার বিধান অনুসারে? 153। আচ্ছা দেখেন তো আইনগত পর্যালোচনা দেখি যে দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর 21 ধারায় এখতিয়ার সংক্রান্ত ব্যাপারে আপত্তির বিষয় উল্লেখ করা হয়েছে। যে আদালতে 21 ধারায় মনে আছে আপনাদের, আপত্তি করতে হবে সম্ভাব্য প্রথম সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণের সময় অথবা তার পূর্বে। কোন আদালতে? বিচারিক আদালতে। যে আদালতে মকদ্দমা দায়ের করা হয়েছে সেই আদালতে এখতিয়ার সম্পর্কিত আপত্তি প্রথম সম্ভাব্য সুযোগে বা বিচার্য বিষয় নির্ধারণের সময় বা তার পূর্বে আপত্তি উত্থাপন করতে হবে, নয়তো পরবর্তীতে আপিল বা রিভিশনাল আদালত মকদ্দমা দায়েরের স্থান, এখতিয়ার ইত্যাদি সম্পর্কে কোনো আপত্তি মঞ্জুর করবেন না। যদি মকদ্দমার এখতিয়ার সম্পর্কিত অনিয়মের কারণে ন্যায় বিচার ব্যাহত হয়, আন্ডারলাইন করেন, কি হবে? ন্যায় বিচার ব্যাহত হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে আপিল বা রিভিশনাল আদালত ন্যায় বিচারের স্বার্থে এরূপ আপত্তি মঞ্জুর করতে পারে। অর্থাৎ উদ্ধৃতাংশে বা উপরোক্ত ক্ষেত্রে ধারা 21 অনুযায়ী ন্যায় বিচার বিঘ্নিত না হলে আদালতের স্থানীয় এখতিয়ার সম্পর্কিত আপত্তি আপিল আদালত বিবেচনা করবে না। আর সব শেষের যে কথা, যে আরজিতে এল কর্তৃক স্বাক্ষর না করা একটি ত্রুটি মাত্র, এরূপ ত্রুটি সংশোধন যোগ্য। এই জায়গায় একটু লিখে দিয়ে, এরূপ ত্রুটি সংশোধন করা যায় দেওয়ানি কার্যবিধির কত ধারায়? এরূপ ত্রুটি দেওয়ানি কার্যবিধির 153 ধারায় সংশোধন যোগ্য। এটা লেখেন, এরূপ ত্রুটি, ওই যে এরূপ ত্রুটি তো লেখা আছে, জাস্ট উপরে একটু লিখবেন 153 ধারায় সংশোধন যোগ্য। এরূপ ত্রুটি 153 ধারায় সংশোধন যোগ্য। পাইছেন? এইরূপ ত্রুটির কারণে আপিল আদালত বিচারিক আদালতের রায় হস্তক্ষেপ করবে না, কারণ ধারা 99 অনুযায়ী গুণাগুণ এখতিয়ার প্রভাবিত না করলে ভুল বা অনিয়মের জন্য ডিগ্রি পরিবর্তিত বা সংশোধন হবে না। সিদ্ধান্ত, সুতরাং দেওয়ানি কার্যবিধির 21 ধারা ন্যায় বিচার বিঘ্নিত না হলে আদালতের স্থানীয় এখতিয়ার সম্পর্কিত আপত্তি আপিল আদালত বিবেচনা করতে। তাহলে এই যে যে দুইটা ভুল হয়েছে, এই ভুলের কারণে কি আপিল আদালত ওই ডিগ্রিটা বাতিল করবে কিনা বলেন? করবে। যে ন্যায় বিচার সাহেব যদি ব্যাহত হয় তাহলে করবে, না হলে করবে না। ন্যায় বিচার সাহেব আর একটা হলো সরল বিশ্বাস সাহেব। দেখেন তো আমরা একটা প্রশ্ন বাকি আছে, এটা একটু দেখে ফেলি। 15 নাম্বার প্রশ্ন। পাইছেন? এই আপনি মুন্নিকে আগের দিন 2টা প্রশ্ন লিখছিলেন মাত্র। ও রুবেল, আচ্ছা অন্যান্য যারা আছেন আমি একটা কথা একটু বলি আপনাদের, অনেকের খাতায় আপনারা এই সমস্যামূলক প্রশ্নগুলো আমি 4 ধাপে লিখতে বলছিলাম, যে ঘটনার বর্ণনা, বিচার্য বিষয়, আইনগত পর্যালোচনা আর সিদ্ধান্ত। অনেকে আপনারা এইভাবে লেখেন নাই, এমনি ঢালাও ভাবে লেখছেন। তো ওইভাবে লিখলে আমি আপনাদের নিরুৎসাহিত করি না, কিন্তু এটা কি বুঝে লেখছেন নাকি না বুঝে লেখছেন কোনটা? রুবেল সমস্যামূলক প্রশ্নের উত্তর কোনোটাই ওইভাবে লেখে নাই, ও ঢালাও ভাবেই লেখছে। এখন কি বুঝে লেখছেন না না বুঝে? আর বিথিকা যে জিনিস করছে, একটু পরে খাতা নিয়ে আলোচনা করব। বিথিকা আপনি যেটা করছেন অপ্রাসঙ্গিক, মানে প্রশ্নে যা চাই নাই তাই লিখছেন, আবার যা চাইছে তা লেখেন নাই। উনি প্রশ্ন এখনো বুঝতে পারেন নাই, ধরতে পারতেছেন না যে প্রশ্নটা কিভাবে উত্তর লেখা উচিত। আচ্ছা যাই হোক, দেখেন আমরা 15 নম্বর প্রশ্ন পড়ি। দেওয়ানি কার্যবিধির 151 ধারার বিধানাবলী আলোচনা করুন, বা আদালতের অন্তর্নিহিত ক্ষমতার আর একটা বাংলা হলো সহজাত ক্ষমতা বলতে কি বোঝায়? কোন কোন ক্ষেত্রে আদালত দেওয়ানি কার্যবিধির 151 ধারায় স্বীকৃত সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে? কোন ক্ষেত্রে আপিলের প্রতিকার সত্ত্বেও প্রাথমিক আদালত সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে না? এই হলো প্রশ্ন।
এখন এই প্রশ্ন আমাদের জানতে হবে, তার আগে আমাদের জানা দরকার সহজাত ক্ষমতা কি। সহজাত ক্ষমতা হলো যেটা সহজাত ভাবে আপনার সাথেই আছে। মানুষের সহজাত ক্ষমতা জন্মানোর সাথে সাথে সে যখন বড় হয়, কথা বলতে পারে, হাঁটাচলা করে, এটাই হলো মানুষের সহজাত ক্ষমতা। বুঝছেন? তো আইনগুলো তো আসলে মানুষের সৃষ্টি, আর মানুষের সৃষ্টি কোনো বিষয়ই আপনার মানে আজীবন থাকে না, বা কোনো কোনো কিছুই স্বয়ংসম্পূর্ণ না। তো বিচার করতে 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 যদি এমন কোনো পরিস্থিতির উদ্ভব হয় যে এই বিষয়ে আসলে আইনে সুস্পষ্ট ভাবে কোনো বিধান নাই, তাহলে সেই ক্ষেত্রে বিচারক মহোদয়রা কি করবেন? সেই ক্ষেত্রে ওনারা ন্যায় বিচারের স্বার্থে, মানে উভয় পক্ষের সব দিক বিবেচনা করে যে কোনটা করলে ভালো হয়, এইভাবে যে ক্ষমতা, যে সিদ্ধান্ত প্রয়োগ করে, যে সিদ্ধান্ত দিয়ে যে ক্ষমতা প্রয়োগ করে, এটারই কি বলে? সহজাত ক্ষমতা। আমি আপনাদের একটু বলি যে যে জায়গায় আইনের প্রকাশ্য বিধান আছে, সেই জায়গায় সহজাত ক্ষমতা প্রয়োগ করে ওই আইনের বিরুদ্ধে কিছু করা যাবে না। বুঝলেন কিনা? যে জায়গায় বলা আছে যে আইন, যে আদি সংশোধনের ক্ষেত্রে যদি আপনার পিকুইনারি মানে যে আপনার সুট ভ্যালু যদি কম দেখায় বা স্ট্যাম্প পেপার যদি না দেয়, সর্বোচ্চ সময় দিবে কত? 21 দিন। ওই জায়গায় শ্যাল শব্দটা আছে, তাহলে ওই জায়গায় সহজাত ক্ষমতা প্রয়োগের কোনো সুযোগ নাই। ওই জায়গায় সর্বোচ্চ দিতে পারবে এই কতদিন? 21 দিন। বুঝতে পারছেন? কিন্তু আইনে যদি প্রকাশ্য কোনো বিধান না থাকতো, ধরেন বলা আছে, আমি একটু যদি আপনাদের যদি কোথাও থাকে, ধরেন 8 আদেশের 9 বিধিতে বলা আছে যে অতিরিক্ত লিখিত জবাব দাখিল করার নির্দেশ দিবে, কিন্তু ওই জায়গায় কোনো দিনের কথা বলা নাই, তাহলে ওই জায়গায় আদালত ইচ্ছা করলে সহজাত ক্ষমতা প্রয়োগ করতে পারে। বুঝছেন? তাহলে যে জায়গায় প্রকাশ্য কোনো বিধান আছে, সেই জায়গায় সহজাত ক্ষমতা প্রয়োগ করে ওই বিধানের বিপরীত কিছু আদালত করবে না। আর এই সহজাত ক্ষমতা দেওয়ানি কার্যবিধিতে মোট আদালত যতগুলো আদালত আছে, সকল আদালতেরই সহজাত ক্ষমতা আছে। যারাই দেওয়ানি আদালতের বিচার করবে তাদেরই সহজাত ক্ষমতা আছে, কিন্তু ফৌজদারি কার্যবিধিতে সহজাত ক্ষমতা আছে শুধুমাত্র কার? হাইকোর্ট ডিভিশনের। শুধুমাত্র হাইকোর্ট ডিভিশনের। আমি আপনাদের একটা উদাহরণ দিই। ধরেন বাদী উপস্থিত, বিবাদী উপস্থিত আছে, বাদী উপস্থিত নাই শুনানির দিন, তাহলে আদালত মামলা কি করতে পারে? বিবাদী উপস্থিত আছে, বাদী নাই, খারিজ করতে পারে। একতরফা বলেন কেন? বাদী নাই। বিবাদী উপস্থিত আছে, বাদী উপস্থিত নাই, এই জায়গা কি করবে? খারিজ। কয় আদেশের কত বিধি? 9 আদেশের 8 বিধিতে। 9 আদেশের 8 বিধিতে যদি খারিজ করে, তাহলে বাদী প্রতিকার 9 আদেশের 9 এর আবেদন করা। এখন 9 আদেশের 9 এর আবেদন করে আর সাথে সাথেই কি শুনানি হবে? বিবাদীরা কি দেবে? নোটিশ দিবে না যে তুমি আসো, এই রদের শুনানি হবে। এখন যেদিন রদের শুনানি, 9 আদেশের 9 এর শুনানি, ওই দিন আবার বাদী আবার আসে নাই, ওই দিন বাদী আবার আসে নাই। এখন নরমালি মূল মামলার ক্ষেত্রে না আসলে কি হবে সেটা 9 এর 9 তে বলা আছে, কিন্তু 9 এর 9 এর শুনানি দিনও যদি না আসে, তাহলে কি করবে? এটা আমাদের দেওয়ানি কার্যবিধিতে প্রকাশ্য কোনো বিধান নাই, তাহলে এই ক্ষেত্রে আদালত কি করতে পারে? সহজতা ক্ষমতা প্রয়োগ করতে পারে। তো এটা ছাড়াও আমাদের দেওয়ানি কার্যবিধিতে যত জায়গায় আপনি যাই চান না কেন, এই সব চাওয়ার সাথে সাথে কি চাওয়া যায়? 151 ধারা যোগ করা যাবে যে ইওর অনার, ধারায় যদি আপনি না দেন, আপনি দয়ার সাগর, আপনি আমারে দিয়ে দেন 151 ধারার ক্ষমতা বলে। বুঝছেন? তাহলে 6 এর 17-তে 151 যোগ করা যায়, 7-এর 11-তে 151 যোগ করা যায়, 38-এর 4-এর সাথে যোগ করা যায়, 38-এর 5-6-এর সাথে যোগ করা যায়, 39 আদেশের 1-এর সাথে যোগ করা যায়, 2-এর সাথে যোগ করা যায়, যত দরখাস্ত যা আছে সবকিছুতেই অন্যান্য ধারার সাথে যোগ করা যায় কত? 151। বিচারক খুশি হবে। আচ্ছা দেখেন, তো আমরা একটু পড়া শুরু করি। ভূমিকা ভূমিকা বানান ভুল হয়ে গেছে। দেখেন, কোন জটিল বা অসাধারণ ক্ষেত্রে আইনে সুনির্দিষ্ট কোনো উপায় বা বিধান উল্লেখ না থাকলেও ন্যায় ভিত্তিক কোনো প্রতিকার প্রদানের জন্য আদালত নিজেই কোনো উপায় অবলম্বন করতে পারবে তথা যথোপযুক্ত ব্যবস্থা নিতে পারবেন, এটাই আদালতের সহজাত ক্ষমতা। আচ্ছা, সহজাত বা অন্তর্নিহিত ক্ষমতা, ইনহেরেন্ট পাওয়ার। অন্তর্নিহিত বা সহজাত ক্ষমতা বলতে এমন কিছুকে বোঝায় যা লুপ্ত বা সরাসরি ব্যক্ত করা হয়নি, সাধারণত কোনো আইনি স্বয়ংসম্পূর্ণ নয়।
বিচার কার্যক্রম পরিচালনা করলে এমন কোন পরিস্থিতির উদ্ভব ঘটতে পারে যা সম্পর্কে আইনের যথাযথ বিধান নাও থাকতে পারে, সেই সব ক্ষেত্রে ন্যায় বিচার নিশ্চিত করার উদ্দেশ্যে যে ক্ষমতা প্রয়োগ করে উক্ত পরিস্থিতির ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তাকে আদালতের সহজতা ক্ষমতা বা অন্তর্নিহিত ক্ষমতা বলে। দেওয়ানি কার্যবিধির 151 ধারায় আদালতের অন্তর্নিহিত ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। উক্ত ধারা অনুযায়ী সকল দেওয়ানি আদালতের কি রয়েছে? সহজতা ক্ষমতা রয়েছে। এছাড়া ফৌজদারি কার্যবিধি 1898 এর 561 ক ধারায় সহজতা ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। 561 ক ধারায় শুধুমাত্র হাইকোর্ট বিভাগেরই সহজতা ক্ষমতা আছে। এখন আমরা একটু পড়ি যে দেওয়ানি কার্যবিধির 151 ধারা অনুযায়ী যে সকল ক্ষেত্রে আদালত সহজতা ক্ষমতা প্রয়োগ করতে পারে। দেওয়ানি কার্যবিধির 151 ধারায় বলা হয়েছে যে ন্যায় বিচারের স্বার্থে এবং আদালতের কার্যপ্রণালীর অপব্যবহার রোধ করতে দেওয়ানি আদালত তার সহজতা ক্ষমতা প্রয়োগ করে যে কোনো আদেশ প্রদান করতে পারে। অর্থাৎ দুইটি উদ্দেশ্যে দেওয়ানি আদালত তার সহজতা ক্ষমতা প্রয়োগ করতে পারে। যারা প্রিলিমিনারি পরীক্ষার্থী তো আমাদের এখানে নাই, যদি কেউ লেকচার দেখে থাকেন, যে দেওয়ানি আদালত সহজতা ক্ষমতা প্রয়োগ করতে পারে কয়টা ক্ষেত্রে? দুইটা। আর ফৌজদারি আদালত তিনটা। আমরা ফৌজদারি কার্যবিধিতেও পড়বো আদালতের কোনো আদেশ কার্যকর করার জন্য, আদালতের অপব্যবহার রোধ করার জন্য, আলো ন্যায় বিচারের স্বার্থে। আর এই জায়গা কি কি বলতেছে দেখেন, ন্যায় বিচারের স্বার্থে আর অথবা আদালতের কার্যপ্রণালীর কি বলেন অপব্যবহার রোধ করার জন্য। এখন ন্যায় বিচারের স্বার্থে কোন কোন ক্ষেত্রে, এগুলো আমরা একটু পড়ি। দেখেন, ন্যায় বিচারের স্বার্থে দেওয়ানি কার্যবিধির 151 ধারা অনুযায়ী ন্যায় বিচারের স্বার্থে আদালত নিম্নলিখিত ক্ষেত্রে সহজতা ক্ষমতা প্রয়োগ করতে পারে। প্রথমে হলো আদেশ বা ডিক্রির ভুল সংশোধন করা বা বাতিল করা। বিস্তারিত বলতেছি না, যদি কোনো আদেশ বা ডিক্রিতে ভুল থাকে তাহলে ওই যে ওগুলো সংশোধন আদালত করতে পারে। 151 দেখেন, নর্মালি আদেশ বা ডিক্রিতে ভুল টুল থাকলে, করণিক ভুল টুল থাকলে সংশোধন করে 152-তে। কততে? 152-তে করলেও এই সহজতা ক্ষমতা আছে কততে? 151। তারপরে দেখেন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি, একবার পড়লেই বুঝবেন। অস্থায়ী নিষেধাজ্ঞা জারি 39 আদেশের কত? 1 আর 2। তারপরে দেখেন মকদ্দমা পুনর্বিচারে ফেরত পাঠানো, 41 আদেশের কত? 23। তারপরে ডিক্রি বা আদেশ কার্যকর স্থগিত করা, 21 আদেশের 26, 29 আর 41 আদেশের কত? 5। এছাড়া একটু আলোচনা করে দিবেন অন্যান্য ক্ষেত্রে কেমনে। দেখেন যে এছাড়া ন্যায় বিচারের সাথে আদালত সহজতা ক্ষমতা নিম্নলিখিত ক্ষেত্রে প্রয়োগ করতে পারে: একতরফা ডিক্রি রদের ক্ষেত্রে, তারপরে কোনো পক্ষকে যুক্ত করতে বা বাদ দিতে একাদেশের কত বিধি? 10 বিধি। প্রিলিতে পড়ছিলাম, মনে আছে? একাদেশের 10-এর 1-এ যোগ করতে পারে বাদীরে, আর 10-এর 2-এ কর্তন বা যুক্ত করতে পারে বাদী বা বিবাদী। তারপরে দেখেন প্লিডিং সংশোধনের আবেদন মঞ্জুর করতে পারে 6 আদেশের 17, আদালত তার আদেশ রিভিউ করতে পারে ইত্যাদি। অর্থাৎ দেওয়ানি কার্যবিধিতে যা যাই আছে না কেন সব সাথে সবকিছুর সাথে যুক্ত হবে কি? সহজাত ক্ষমতা। আচ্ছা, আমরা কার্যপ্রণালীর অপব্যবহার রোধ, এটা কি বোঝায় একটু পড়ি। কার্যপ্রণালীর অপব্যবহার রোধ করতে 151 ধারা অনুযায়ী আদালতের কার্যপ্রণালীর অপব্যবহার রোধ করতে আদালত তার অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারে। যেমন মকদ্দমার কোনো পক্ষ আদালতে প্রতারণা করে কোনো সুবিধা লাভ করলে তা কার্যপ্রণালীর অপব্যবহার বলে গণ্য হবে। উক্ত অপব্যবহার রোধ করতে আদালত সহজতা ক্ষমতা প্রয়োগ করতে পারে। ধরেন আপনি আদালতে কোনো বিষয়ে ভুল উপস্থাপন করে আপনি সেখান থেকে একটা সুবিধা গ্রহণ করছেন, তাহলে ওইটা ওই সুবিধাটা বাতিল করতে পারে কোন ক্ষমতা প্রয়োগ করে? সহজতা ক্ষমতা প্রয়োগ করে। এ থেকে বোঝা যাচ্ছে যে আদালতের কার্যপ্রণালীর অপব্যবহার রোধ করার ক্ষেত্রে 151 ধারার বিধান প্রয়োগ করা যাবে। এছাড়া আদালতের ভুলের কারণে কোনো মামলা খারিজ হলে সেক্ষেত্রে 151 ধারা অনুযায়ী পূর্বের নম্বরের পুনঃস্থাপনের আদেশ দেওয়া যাবে। মানে আদালতের ভুলের কারণে যদি কোনো মামলা কি হয়, খারিজ হয়, তাহলে ওই মামলাকে আবার আগের অবস্থানে নেওয়া যাবে। এখন বলেন তো গণেশ সাহেব, আদালতের ভুলের কারণে যদি কোনো মামলা খারিজ হয়ে যায়, তাহলে ওই মামলা যদি খারিজ আদেশ রদও করা হয়, তাহলে বাদীর পক্ষে যতগুলো অন্তর্বর্তীকালীন আদেশ ছিল, যেরকম অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ, রায়ের পূর্বে আটকের আদেশ, ক্রোকের আদেশ, এই আদেশগুলো আর বহাল থাকে কিনা? অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বহাল থাকবে না, এটা কোথায় বলা আছে বলেন, মনে আছে কিনা? 39 আদেশের কোথায় আছে? 39 আদেশের 5-এর কত? কতেই বলা আছে। জি। আচ্ছা, তাহলে আমরা এখন চলে আসি, আমাদের প্রশ্নের পরবর্তী অংশ ছিল যে যে ক্ষেত্রে
আপিলের প্রতিকার সত্ত্বেও প্রাথমিক আদালত সহজতা ক্ষমতা প্রয়োগ করতে পারে না। দেওয়ানি কার্যবিধির 151 ধারায় বলা আছে যে এই আইন বলবৎ হওয়ার পরে কোনো পক্ষের আপিলের অধিকার জন্মালে এই আইনের কোনো বিধান তা দ্বারা খর্ব করা যাবে না। অর্থাৎ যেখানে আন্ডারলাইন করবেন আপিলের বিধান আছে, সেখানে আদালত সহজতা ক্ষমতা প্রয়োগ করে উক্ত আপিলের বিধান খর্ব করতে পারে না। আপিলের বিধান আছে, এখন আপনি সহজতা ক্ষমতা প্রয়োগ করে বলবে নিষ্পত্তি নিজেই করে দিলেন যে আপিলে যাওয়া লাগবে না, আমি যা করছিলাম করছিলাম, আবার 151 ধারা ক্ষমতা বলে সব ঠিকঠাক করে দিছে। এটা করার ক্ষমতা ওনার নাই। আপিলের বিধান থাকলে আপিল তাকে করতে দিতে হবে। অস্থায়ী নিষেধাজ্ঞা নামঞ্জুরের আদেশ দেওয়ার ক্ষেত্রে আপিলের বিধান থাকা সত্ত্বেও পক্ষগণ 151 ধারার অধীন উক্ত নামঞ্জুর আদেশ প্রত্যাহারের আবেদন করে। যেহেতু এখানে আপিলের বিধান আছে, সেহেতু 151 ধারার দরখাস্ত নামঞ্জুর করা হয়। উল্লেখ্য যে নিম্নোক্ত বিষয়সমূহ আদালত তার অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারে না। এটা একটা আন্ডারলাইন করেন, নিম্নোক্ত ক্ষেত্রে আদালত সহজতা ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। কোন কোন ক্ষেত্রে একটু পড়ি। সংক্ষুব্ধ ব্যক্তি আপিল বা রিভিশন মূলে কোনো প্রতিকার আদায়ে সমর্থ হলে 151 ধারা সুযোগ গ্রহণ করতে পারবে না। একটু বুঝেন, যে জায়গায় আপিল করা যাবে বা যে জায়গায় রিভিশন করা যাবে সেই জায়গায় আপিল বা রিভিশনই করতে হবে। আপনি আপিল বা রিভিশনে যাই 151 ধারা সাহায্য চান, কিন্তু বিচারিক আদালতে আপিল রিভিশনে না যাইয়া শুধু বিচারিক আদালতে 151 ধারার প্রতিকার চাইলে হবে না। বুঝেন কিনা? 151 ধারার অজুহাতে আইনের আন্ডারলাইন করবেন, কোন প্রকাশ্য বিধানকে অমান্য করা যাবে না। ডিবিআই 151 ধারার অজুহাতে আইনে যে জায়গা যা বলা আছে এরকম কোন প্রকাশ্য বিধানে কি করা যাবে না, অমান্য করা যাবে না। অর্থাৎ অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করে আইনের কোন প্রকাশ্য ধারা বা বিধানকে লঙ্ঘন করা যাবে না। সহকারী জজের বিচার করার আর্থিক এখতিয়ার কত বিথিকা? 15,000 15 লক্ষ। এখন সহকারী জজ কি তার অন্তর্নিহিত ক্ষমতা বলে 16 লক্ষ টাকার মামলা বিচার করতে পারবে কিনা বিথিকা বলেন? সহজত ক্ষমতা প্রয়োগ করে পারবে না। এই জায়গায় আইনের প্রকাশ্য বিধানই আছে যে সহকারী জজের আর্থিক এখতিয়ার কত, 15 লাখ। এই বিধান লঙ্ঘন করে উনি কিন্তু কোনো কিছু করতে পারবে না। এছাড়া দেখেন, সহজত ক্ষমতা প্রয়োগ করে কোন আদালত তামাদি আইনের কোন নীতি পরিবর্তন বা পরিবর্তন করতে পারবে না। সহজত ক্ষমতা প্রয়োগ করে আপনার ওই যে তামাদি মেয়াদ শেষ, 3 বছরের মেয়াদ ছিল, 4 বছর হয়ে গেছে, এখন সহজত ক্ষমতা প্রয়োগ করে উনি মামলা নিতে পারবে? যদি নেয় তাহলে আইনের কি ঘটবে, ব্যত্যয় ঘটবে। আচ্ছা, তো শিল্প ব্যাংক বনাম বাংলাদেশ হোটেল লিমিটেড একটু যদি পড়ি, যে এই মামলায় বলা আদালত বলেছে যে সহজত ক্ষমতা কোনো প্রতিষ্ঠিত নীতি বা নিয়ম উপেক্ষা করার প্রয়োগ করা যায় না যখন কোনো বিষয়ে আইনের সুনির্দিষ্ট বিধান থাকে। যেমন যেখানে আপিলের বিধান নেই সেখানে আদালত সহজতা ক্ষমতা প্রয়োগ করে আপিলের বিধান করতে পারে না। যে জায়গায় আপিলের বিধান টোটালি নাই সে জায়গায় আদালত সহজতা ক্ষমতা প্রয়োগ করে বলবে যে আপিলের বিধান আছে নাই। আবার যেখানে আপিলের বিধান আছে সেখানে সহজতা ক্ষমতা প্রয়োগ করে আপিলের বিধান খর্ব করা যাবে না। এই কথাগুলো বলতে শিল্প ব্যাংক বনাম বাংলাদেশ হোটেল লিমিটেড। এছাড়া কানাই বনাম যতীন্দ্র, এই মামলায় বলা হয়েছে আদালত সহজতা ক্ষমতা প্রয়োগ করে আইনে অনুমোদিত নয় এমন রিভিউ মঞ্জুর করবে না বা কোনো একতরফা ডিক্রি বাতিল করবে না। আইনে না থাকলে সহজতা ক্ষমতা প্রয়োগ করে রিভিউ মঞ্জুর করা যাবে না। তো এই হলো আমার সহজাত ক্ষমতা। তো আমাদের সিপিসি প্রায় শেষ, এছাড়া আর একটু বাকি আছে, একেবারে লাস্টের শেষের দিকে আসেন তো ওই জায়গায় কিছু মুসাবিদা বাকি আছে বা কতগুলো শর্ট নোট বাকি আছে, এটা একটু পড়ি দেখেন। এবং আপনাদের দেওয়ানি কার্যবিধির 100 মার্কের 4 ঘন্টার পরীক্ষা কবে বলেন তো? জি, আচ্ছা। তো প্রথমে আমরা চলে আসি, আর মুসাবিদা যা বাকি আছে ওইটা ওই আরজি আর লিখিত জবাব, ওইটা সুনির্দিষ্ট প্রতিকারে গিয়ে শিখবো আর কি, যে আরজি কেমনে লিখে আর লিখিত জবাব কেমনে দিতে হয়। তো শর্ট নোটে রিসিভার আছে, দেখেন রিসিভার পাইছেন একেবারে ওই যে কত পেজে, 71। আচ্ছা, রিসিভার সম্পর্কে আপনি
মনে রাখবেন এগুলা মুখস্থ করার কিছু নাই। রিসিভার হলো আদালতের এমন একজন ব্যক্তি যারে ওই আদালত নিয়োগ দেয় ডিক্রি প্রদানের পূর্বে বা পরে, এবং এই রিসিভার হচ্ছে একটা মামলায় ধরেন কোনো সম্পত্তি ক্রোক করছে, এখন ওই প্রকৃত সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দিবে কারে? রিসিভার। তো এই রিসিভার সম্পর্কে আলোচনা করতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায়? 44 ধারায়। আর দেওয়ানি কার্যবিধির কত আদেশে? 40 আদেশ। এখন 40 আদেশ, 40 আদেশ, 40 আদেশের 5টা বিধি, এই 5টা বিধি মনে রাখবেন। রিসিভার নিয়োগ 40 আদেশের 1, রিসিভারের পারিশ্রমিক 40 আদেশের 2, রিসিভারের দায়িত্ব কর্তব্য 40 আদেশের 3, রিসিভার অপসারণ 40 আদেশের 4, আর কালেক্টর রিসিভার হিসেবে দায়িত্ব পালন করবে রাজস্ব প্রদানকারী ভূমির ক্ষেত্রে 40 আদেশের কত? 5। তো এর মধ্যে 2টা হলো আপনার আপিলযোগ্য আদেশ, 40 আদেশের 1 বিধি আর 40 আদেশের 4 বিধি। অর্থাৎ রিসিভার নিয়োগের আবেদন যদি কেউ করে, আবেদন মঞ্জুর করুক বা না মঞ্জুর করুক, কি আদেশ? আপিলযোগ্য আদেশ। বুঝছেন? রিসিভাররা যদি অপসারণের নির্দেশ দেয় তাহলে রিসিভারের প্রতিকার কি? আপিল। বা রিসিভার অপসারণের জন্য কেউ যদি দরখাস্ত দেয় 40 আদেশের 4 বিধিতে, সেই দরখাস্ত মঞ্জুর করুক বা না মঞ্জুর করুক, প্রতিকার কি? আপিল। তাহলে একটু পড়ে ফেলি, দেখেন যে রিসিভার এমন একজন ব্যক্তি যাকে মকদ্দমার বিরোধী বিষয়বস্তু বা সম্পত্তি রক্ষণাবেক্ষণ এবং ভাড়া আদায় সহ অন্যান্য কার্যাবলী করার জন্য আদালত নিয়োগ দিতে পারে। রিসিভার নিয়োগ আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা। রিসিভার সম্পর্কে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 44 ধারায় এবং রিসিভারের নিয়োগ দায়িত্ব কর্তব্য সম্পর্কে 40 আদেশে আলোচনা করা হয়েছে দেওয়ানি কার্যবিধির। আচ্ছা, রিসিভার নিয়োগ দেখেন 40 আদেশের কত বিধি? 1, আদালত ন্যায়সঙ্গত মনে করলে ডিক্রির আন্ডারলাইন করবেন, ডিক্রির আগে বা পরে রিসিভার নিয়োগ দিতে পারে। আবেদনকারী স্বচ্ছ মনোভাব নিয়ে আবেদন করলে আদালতের ন্যায় বিচারের সাথে রিসিভার নিয়োগ করতে পারে। আর অপর পক্ষকে দখল বঞ্চিত করার লক্ষ্যে আদালত রিসিভার নিয়োগ করবে না। আদালতে আপনি এমন ভাবে রিসিভার চাইতে রিসিভার নিয়োগের আবেদন করতে পারবেন না যে রিসিভার নিয়োগ করলে দেখা গেল অপর পক্ষের দখল থাকতেছে না, এই ক্ষেত্রে কিন্তু রিসিভার নিয়োগ করা যাবে না। পারিশ্রমিক দেখেন দেওয়ানি কার্যবিধি 40 আদেশের 2 বিধি অনুসারে আদালত রিসিভারের পারিশ্রমিক নির্দিষ্ট করে দিতে পারেন। রিসিভারের দায়িত্ব কর্তব্য খুব সোজা, ওই সম্পত্তি রক্ষণাবেক্ষণ করা, মামলা পরিচালনা করা, খাজনা আদায় করা, মানে পক্ষরা যা যা পারে রিসিভারও তাই তাই পারে। সো একবার পড়লেই বুঝে যাবেন। আর অপসারণ তো দেখেন, অপসারণ লাস্টে দেখেন যে রিসিভার আদালতের নির্দেশ মোতাবেক হিসাব দাখিলে ব্যর্থ হলে বা ইচ্ছাকৃতভাবে সম্পত্তি ক্ষতি সাধন করলে রিসিভারের উপর অর্পিত মেয়াদ শেষ হলে 40 আদেশের 4 বিধি অনুসারে আদালত রিসিভারকে অপসারণ করতে পারেন। আর 40 আদেশের গোল দিবেন 1 ও 4 বিধি হলো আপিলযোগ্য আদেশ। আমরা একটু চলে আসি প্রত্যার্পণ। আচ্ছা, প্রত্যার্পণ করার আগে আপনারা রিসিভার নিয়োগ করে কখন আর কমিশন নিয়োগ করে কখন এটা জানেন? রিসিভার কখন নিয়োগ করে আর কমিশন কখন নিয়োগ করে? বদরুজ্জামান সাহেব। তখন প্রয়োগ করা হয় সেটা দেখাশোনা কমিশনের অসুস্থ ব্যক্তি থাকলে থেকে। আচ্ছা, কমিশন কোন কোন ক্ষেত্রে নিয়োগ করা যায় তা তো বলছে, যে কাজটা আদালতের স্বয়ং নিজের করার কথা ছিল, যে কোনো কারণে যদি উনি নিয়োগ করতে মানে নিজে করতে না পারে তাহলে নিয়োগ করে কে? কমিশন। আর রিসিভার তো নরমালি মামলার পক্ষগণ যে কাজ বাজ করতে পারতো, এখন কোন পক্ষ দেখা গেল যে পরিবর্তে ওই কাজগুলো করানো হচ্ছে কাকে দিয়ে? রিসিভারকে দিয়ে। তো কমিশন সম্পর্কে বলছে 26 আদেশে 75 ধারায়, আর রিসিভার সম্পর্কে বলছে 94টি ধারা আর আদেশ কত? 40। এবং রিসিভার ডিগ্রি প্রদানের আগেও নিয়োগ করা যায়, ডিগ্রি প্রদানের পরেও নিয়োগ করা যায়। আমরা রেস্টিটিউশনে আসি, প্রত্যার্পণ। শুনেন আমি একটু বলি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনারা জানেন, তারপরেও আরেকবার বলি যে যিনি বাদী মামলায় জিতলো তিনি তার মামলার ফল ভোগ করার জন্য যে মামলাটা করে পরবর্তীতে সেটাকে বলে জারি মামলা। অর্থাৎ বাদী একটা 5 লক্ষ টাকার ডিক্রি পেল, এখন ওই 5 লক্ষ টাকা দায়ীকের কাছ থেকে আদায়ের জন্য বাদীকে যে মামলাটা দায়ের করতে হয় সেটাকে বলে জারি মামলা বা এক্সিকিউশন কেস। বুঝছেন? কিন্তু যদি এরকম হয় যে বাদী মামলায় জিতছে, জেতার পরে সে 5 লক্ষ টাকার ডিগ্রি পাইছে, পাওয়ার পরে তাই জারি মামলা দায়ের করে
দায়িকের কাছ থেকে 5 লক্ষ টাকা আদায় করে ফেলছে। এখন দায়িক তো হাল ছাড়ার লোক না, দায়িক যাই আপিল করছে। আপিল করলে যদিও দায়িক অলরেডি জারি মামলায় সবকিছু কি হারাই ফেলছে, এখন দায়িক আপিল করছে, আপিলে গিয়ে বিচারিক আদালতের সিদ্ধান্ত ঘুরে গেছে। আপিলে গিয়ে সিদ্ধান্ত হলো যে দায়িকের কাছে ডিক্রিদার কোনো টাকা পয়সা পাবে না। তার মানে আপিলে জয়লাভ করলো কে? দায়িক। কিন্তু অলরেডি দায়িক তো তার সয় সম্পত্তি সবকিছু কি হারাই ফেলছে। তখন দায়িক যা হারাইছে এগুলো ফিরে পাওয়ার জন্য, প্রত্যার্পণ মানে হলো ফিরে পাওয়া, এগুলো ফিরে পাওয়ার যে আবেদনটা করে ওই কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্সে বিচারিক আদালতে, এটারই বলে হচ্ছে রেস্টিটিউশন বা প্রত্যার্পণ। অর্থাৎ যদি কোনো ব্যক্তি জারি মামলায় কোনো কিছু কোনো কিছু হারাই থাকে, পরবর্তীতে সে যদি আপিলে ওই বিচারিক আদালতের সিদ্ধান্তটা যদি ঘুরে যায়, আপিল আদালতে যদি বিচারিক আদালতের সিদ্ধান্ত ঘুরে যায়, তাহলে সেই ক্ষেত্রে ওই যা সে হারাইছে সেইগুলা সুদ সহ ফিরে পাওয়ার জন্য যে আবেদনটা করে এটারই বলে হচ্ছে কি প্রত্যার্পণ। আর প্রত্যার্পণ সম্পর্কে আলোচনা করেছে দেওয়ানি কার্যবিধির কত ধারায়? 144 ধারায়। জারি মামলা যে জায়গায় করতে হয় প্রত্যার্পণও সেই জায়গায় করতে হয়, এবং প্রত্যার্পণের আবেদন এটা 181 অনুচ্ছেদ অনুসারে কয় বছরের মধ্যে করতে হয়? 3 বছর। কত বছর বলেন? প্রত্যার্পণ কে কে বুঝেন নাই বলেন? রুবেল বুঝতেন? কি বলছেন বলেন, প্রত্যার্পণ কারে বলে বলেন? আচ্ছা, আপনি বলার আগে আমি আপনার একটা প্রশ্ন করি, তাহলে বোঝা যাবে বুঝছে কিনা। ধরেন তানভীর 5 লক্ষ টাকার একটা মামলা ডিগ্রি পাইছে, পাওয়ার পরে উনি তো জারি মামলা করছে, জারি মামলা করা অবস্থায় ওই আরিফ সাহেব ছিল হলো তাই, মানে উনি যাই আবার আপিল করছে, আপিলে আরিফ সাহেবই জিতছে, অর্থাৎ মূল মামলার সিদ্ধান্ত ঘুরে গেছে কোথায়? আপিলে। কিন্তু তানভীর জারি মামলা যেটা করছিল সেই জারি মামলার কার্যক্রম টোটালি শেষ হয় নাই। এখন যেহেতু হেরে গেছে তাহলে জারি মামলার কার্যক্রমে তো আর দরকারও নাই। এখন এই ক্ষেত্রে কি আরিফ সাহেব প্রত্যার্পণের আবেদন করবে কিনা? না, এখানে তো যদি আপিল সিদ্ধান্ত দেয় সেই ক্ষেত্রে আরেক ভাই প্রস্তুত করবে, প্রত্যার্পণ করতে পারবে। হ্যাঁ। বরকত প্রশ্ন বোঝেন নাই? যে পার্টি হলো তানভীর, তানভীর 5 লক্ষ টাকা ডিগ্রি পাইছিল, পাওয়ার পরে পাওয়ার দিনই জারি মামলা করছে, করার পরে আরিফ সাহেব আবার আপিল করছে, আপিলের আগে আবার জারি মামলা স্থগিতের আবেদন করছে, ওই জারি মামলা স্থগিত আছে, এবং আপিলে আবার আরিফ সাহেব জয়লাভ করছে, আপিলে প্রমাণিত হয়েছে যে আরিফ সাহেবের কাছে তানভীর কোনো টাকা পয়সা পাবে না। এখন আপিলে আরিফ সাহেব জিতছে, এখন আরিফ সাহেব কি প্রত্যার্পণের আবেদন ওনার করা লাগবে কিনা? ওই সাইডে তো ক্লিয়ার হয়নি, তারই বলে ক্লিয়ার। দেখেন, আচ্ছা দেখেন, আচ্ছা এই জায়গায় প্রত্যার্পণের আবেদন করার দরকার নাই, কারণ আমি তো কিছু হারাই নাই, তাই ফিরে পাবো কিভাবে? বুঝছেন? হ্যাঁ, যদি জারি মামলায় তানভীর ওই টাকা পয়সা বুঝে পাইতো তাহলে প্রত্যার্পণের আবেদন করা, বুঝছেন কিনা? আচ্ছা আরেকটু দেখি স্বার্থবিহীন মামলা। ইন্টারপ্লিডার সুট, স্বার্থবিহীন মামলা প্রিলিতে যা পড়ছে হুবহু তাই, যে মামলায় বাদীর ওই মামলার খরচ ছাড়া আর কোনো স্বার্থ নাই। মাসুদ গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে একটা আইফোন 16 প্রো ম্যাক্স পাইছে। এখন আরিফ সাহেব এসে দাবি করতেছে যে এই আইফোন ওনার, আবার দিনেশ এসে দাবি করতেছে যে এই আইফোন তার। এখন মাসুদও নিজেও ওই আইফোন রাখতে চায় না, মাসুদও দিতে চায়। এখন উনি যদি আরিফরে দিয়ে দেয় তাহলে দিনেশের কাছে খারাপ হয়ে যায় যে মাসুদ তুই আমারে দিলি না, আবার দিনেশে যদি দেয় তাহলে আরিফ আবার রাগ হয়। এখন মাসুদ এটা দিতে চায় বাট আইনগত পন্থায়, তখন মাসুদ বাদী হয়ে আদালতে ইন্টারপ্লিডার সুট করবে যে ওনার আমি এই মোবাইল পাইছি, এই মোবাইলের মালিক আমি না, মোবাইলের মালিক যে আপনি বিচার বিশ্লেষণ করে তার মোবাইলটা দিয়ে দেন, বাট আমার এই মামলা করতে যে খরচ আদি হলো এই খরচটা যেন তাদের কাছ থেকে আদায় করে আমারে দিয়ে দেন। অর্থাৎ এই মামলায় আমার কাছে, মানে আমার এই মামলার খরচ ছাড়া আর কোনো দাবি দেওয়া নাই। এটা
স্থাবর সম্পত্তির ক্ষেত্রেও হতে পারে, এটাও অস্থাবর সম্পত্তির ক্ষেত্রেও হতে পারে। তবে এজেন্ট তার প্রিন্সিপালের বিরুদ্ধে এই ইন্টারপ্রিটার স্যুট দায়ের করতে পারেন না। তো একবার পড়লে বুঝবেন। মধ্যবর্তী মুনাফায় আসি। এগুলা মনে হচ্ছে না যে এত কেন পড়বো, ঠিক আছে? যখন কোনো জিনিস বাঁধবে না, তখন একবার যদি একটা কথা মনে পড়ে, দেখবেন যে ওই জিনিস নিয়ে পেছায় পুছায় অনেক কথা লেখা যায়। আচ্ছা, মধ্যবর্তী মুনাফা, অন্তর্বর্তী মুনাফা, বেআইনি মুনাফা, বেআইনি লাভ, ইংরেজিতে বলে কি? এ দেখেন, মিন প্রফিট। আচ্ছা, তো মধ্যবর্তী মুনাফা আসলে কাকে বলে আমরা মোটামুটি সবাই জানি, প্রিলিতে ভালোভাবেই পড়ছি, তারপরেও আপনাদের বলি যে যখন একজন ব্যক্তিকে আর একজন ব্যক্তি বেআইনি ভাবে বেদখল করে, অর্থাৎ আনোয়ারুল হক সাহেবকে ওই আরিফ সাহেব, তারপরে আলামিন, এরা আনোয়ারুল হক সাহেবরে যাইয়ে ওনার বাড়ি থেকে বেদখল করছে। বেদখল করার পরে আনোয়ারুল হক সাহেবের 5 তলা বাড়ি আছে, ওই বাড়ি ওনারা ভাড়া দিছে, বা আনোয়ারুল হক সাহেবের অন্য ফলের গাছ গাছালি আছে, এগুলা ফল টল বিক্রি করে আরিফ আর আলামিন এগুলা 2-3 বছর এইগুলা উপভোগ করছে। তাহলে আনোয়ারুল হক সাহেব যখন দখল পুনরুদ্ধারের মামলা করলো যে আমার বেআইনি ভাবে দখল করতে, বেদখল করতে, আমি দখল চাই, এবং সেই সাথে সাথে ওরা এতদিন যে বেআইনি মুনাফা লাভ করছে এই টাকা পয়সাও আমি সুদ সহ চাই। অর্থাৎ বেআইনি ভাবে দখলদার ব্যক্তি স্বাভাবিক পন্থায় ওই স্থাবর সম্পত্তি হতে যে লাভ করে সেটারই কি বলে? মধ্যবর্তী মুনাফা। তবে আরিফ আর আলামিন সাহেব ওনরা যদি কোনো উন্নয়ন করে কোনো লাভ করে থাকে, সেটারে কিন্তু মধ্যবর্তী মুনাফা বলা যাবে না। ধরেন ওনরা ঘর তৈরি করে ভাড়া দিছে, এটা মধ্যবর্তী মুনাফা না, হবে না। বুঝছেন? তাহলে বাদীকে প্রমাণ করতে হবে যে বিবাদী বেআইনি ভাবে বেদখল করেছে, আর লাভগুলো করছে কিভাবে? স্বাভাবিক। বুঝছেন? সো একবার পড়লেই বুঝবেন। আমরা সর্বশেষ যেটা দিয়ে শেষ করি, দেখেন, মধ্যস্থতা। তো মধ্যস্থতা আমরা এই প্রিলিতে যা যা জানছি তাই, এর বাইরে কিছু নাই। মধ্যস্থতা হলো যে প্রচলিত বিচার ব্যবস্থার বাইরে সালিসির মাধ্যমে, কোর্টের বাইরে গিয়ে সালিসির মাধ্যমে যে আপস মীমাংসা করা হয় সেটাকে বলে এডিআর, অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন। তা আমাদের দেওয়ানি কার্যবিধিতে এই এডিআর এর প্রচলন করা হয় 2003 সালে। 2003 সালে আমাদের দেওয়ানি কার্যবিধিতে 2টা বিধান আছে। একটা হলো আপনার মিডিয়েশন 89 এ, আরবিট্রেশন 89 বি। তাহলে এই মিডিয়েশন প্রসেসটাকে বাধ্যতামূলক করা হয় 2012 সাল থেকে। এবং এই মিডিয়েশনটা কি? মিডিয়েশন হলো যখন লিখিত জবাব দাখিলের পরে উভয় পক্ষ হাজির হয়, তখন আদালত এখন মিডিয়েশনে পাঠাতে বাধ্য, এবং পাঠাইলে এই মিডিয়েটর নিয়োগ করবে সর্বোচ্চ 10 দিন। 10 দিনের মধ্যে নিয়োগ করতে না পারলে আদালতে জানাবে আরো 7 দিন। তাহলে সর্বোচ্চ সময় কত? 17 দিন। এবং এই মিডিয়েটরটা কে হতে পারে? সরকারি কোনো কর্মজীবী ছাড়া সবাই হতে পারে। সরকারি কর্মচারী ছাড়া মানে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ পারে, উকিল পারে, স্বয়ং আদালত পারে, বা অন্য যে কোনো ব্যক্তি পারে, কিন্তু যে প্রজাতন্ত্রের লাভজনক পদে কর্মরত নাই। বুঝছেন? আর মেডিয়েশন সম্পন্ন করবে 60 কার্যদিবসের মধ্যে। ইচ্ছা করলে আরো 30 দিন বাড়াইতে পারে। কার্যদিবস না, 60 দিন আর 30 দিন, মোট কয় দিন? 90 দিন। এবং মেডিয়েশন যদি সুসম্পন্ন হয়, আদালতকে জানানোর 7 দিনের মধ্যে নোটিশ দিবে। 7 দিনের মধ্যে রায় দিবে। আর মেডিয়েশনের মাধ্যমে কোনো ডিক্রি দেওয়ার ক্ষেত্রে সোলে ডিক্রির বিধানাবলী অনুসরণ করা হবে। আর মেডিয়েশনের মাধ্যমে যদি কোনো ডিক্রি দেয়, সেটার বিরুদ্ধে আপিলও করা যায় না, রিভিশনও করা যায় না। আপিলও করা যায় না, রিভিশনও করা যায় না। আর এই মেডিয়েশন যদি সফল হয়, তাহলে বাদী পক্ষ কোর্ট ফি পাওয়ার অধিকারী কতদিনের মধ্যে? 60 দিনের মধ্যে। এই যে যা যা জানলেন এইগুলাই মোটামুটি লিখে দিলে হয়ে যাবে। আর যদি আপনাদের বলে যে বিকল্প বিরোধ নিষ্পত্তি কি, ওই যে বিকল্প বিরোধ নিষ্পত্তি হলো যে প্রচলিত বিচার ব্যবস্থার বাইরে গিয়ে আপস মীমাংসার মাধ্যমে যে নিষ্পত্তি করা হয় সেটাকেই বলে বিকল্প বিরোধ নিষ্পত্তি। আমাদের দেওয়ানি কার্যবিধিতে কয়টা পন্থা আছে? 2টা। আর সালিশ কি? সালিশ হলো যে আরবিট্রেশন, যখন উভয় পক্ষ সালিসির মাধ্যমে যদি কোনো মামলা নিষ্পত্তি করতে চায়, তখন আদালতে আবেদন করবে যে আমরা সালিসির মাধ্যমে নিষ্পত্তি করতে চাই, আমাদের মামলাটা প্রত্যাহারের অনুমতি দেওয়া হোক।
যদি বাই চান্স সালিসিটা ব্যর্থ হয় তাহলে এই মামলা আবার দায়ের করতে চাই। এই জায়গা সালিসির ক্ষেত্রে অনুসরণ করা হবে সালিস আইন কত 2001। এই জায়গা যা পড়ছেন মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট একটু রিডিং করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এই ছিল আমাদের দেওয়ানি কার্যবিধি সম্পর্কিত বিস্তারিত। এবং নামাজের বিরতি শেষে আমরা ইনশাল্লাহ সুনির্দিষ্ট প্রতিকার আইন শুরু করব। তো এই পর্যন্তই। নতুন লিঙ্ক দিব, তখন আবার জয়েন করেন। সুনির্দিষ্টর জন্য আলাদা লিঙ্ক দিব নামাজ শেষে। এই প্রশ্নগুলো একসময়